অবাধ্য অনুভূতি পর্ব 01 লেখিকা আমিশা নূর। আজ সূচনার বয়ফ্রেন্ডের সাথে তারই যমজ বোন ভূমিকার বিয়ে হচ্ছে। মনের কোণে কষ্টের পাহাড় জমা রেখে সূচনা ঠোঁটে বাঁকা হাসির রেখা রেখে সবকিছু সামলাচ্ছে। সূচনা আর ভূমিকা দেখতে একই রকম হলেও তাদের মাঝে সামান্য অমিল আছে। তা হলো ভূমিকার নাকের বাপাশে রয়েছে একটি বড় তিল, যেটা ভূমিকাকে সূচনার থেকে সুন্দর দেখায়। আজ বিয়েতে বাড়ির সবাই খুশি থাকলেও মন থেকে খুশি নেই সূচনা। ভূমিকা সূচনার বয়ফ্রেন্ড সমুদ্রের সাথে তার সম্পর্ক 3 বছরের। সমুদ্র জানে আজ তার সাথে সূচনার বিয়ে হচ্ছে, কিন্তু সূচনা জানে তার বয়ফ্রেন্ডের সাথে ভূমিকার বিয়ে হচ্ছে। সবকিছু কেমন যেন ঘোলাটে করল সূচনার। সূচনা এই নে, গয়নাগুলা ভূমিকাকে পরিয়ে দিয়ে আয়। চেনা কণ্ঠস্বর কানে আসায় সূচনা হাঁটা থামিয়ে পেছনে ফিরল। তাকিয়ে দেখল তার জন্মদাতা মা আমিশা আলম দুহাতে গয়নার বক্স নিয়ে দাঁড়িয়ে আছে। তা দেখে সূচনা মুখে হাসির রেখা ফুটিয়ে তুলল। এটা সূচনার অভ্যাস, কথায় কথায় হাসি দিবে, হোক সেটা আসল বা নকল। সূচনা তার মায়ের কাছ থেকে বক্সটি নিয়ে বলল, ভূমির রুমে কে কে আছে? তোর ফুফিরা মনে হয়। তুই মনে করে গয়না পরিয়ে দিস। হুম। সূচনা হাসিমুখেই ভূমিকার রুমের দিকে এগোতে লাগল। বরযাত্রী আসার সময় হয়েছে, কিছুক্ষণের মধ্যে চলেও আসতে পারে। সূচনার ভয় হচ্ছে, সমুদ্র যখন জানতে পারবে ভূমিকার সাথে তার বিয়ে হয়েছে তখন সে কি করবে। সূচনা মনে মনে প্রার্থনা করল শান্তি মতো যেন বিয়েটা মিটে যায়। ভূমিকার রুমে পা রাখতেই সূচনার কানে ভেসে আসলো, সে কি ভূমিকা? তুই চুপ করে বসে থাক, আমার ইচ্ছে মতো সাজিয়ে দিচ্ছি। রুমে ঢুকতেই এ কথা শুনে সূচনা বলল, বড় ফুফি, আমার বোন কিভাবে সাজবে সেটা না হয় ওকেই ঠিক করতে দাও। সূচনা ঠোঁটে হাসি ঝুলিয়ে কথাটি বললেও তার বড় ফুফির কাছে তা সূচের মতো শরীরে ছেদ করল। তিনি বরাবরই সূচনার কাছ থেকে অপমানিত হন। একরকম তেজ নিয়ে তিনি বললেন, বিয়ের সময় সাজটা একটু গাঢ় দিতে হয়। ভূমির যেভাবে ইচ্ছে সেভাবে মেকআপ করবে। ইজ ইট ক্লিয়ার? অপমানে সূচনার বড় ফুফির মুখটা থমথমে হয়ে গেল। তিনি আরও কিছু বলার আগে সূচনা বলল, এখন সবাই বের হয়ে যাও, আমি ভূমির কাছে থাকছি। সূচনার কঠোর নির্দেশ শুনে রুমে উপস্থিত থাকা সবাই বেরিয়ে গেল। সবাই বের হলে সূচনা রুমের দরজা লাগিয়ে ভূমিকার সামনে বসল। এখন ভূমিকা রেডি হয়ে গেছে, শুধু সূচনার আনা গয়না পরিয়ে দিতে হবে। সূচনা আয়নার দিকে তাকিয়ে গয়না পরাচ্ছিল। তখন ভূমিকা বলল, বিয়েটা তুই করো না সূচি। এ কথা শুনে সূচনার হাত স্থির হয়ে গেল। আয়নায় তাকিয়ে দেখল টুকটুকে লাল শাড়িতে ভূমিকাকে বেশ মানিয়েছে। যদি শাড়িটা সূচনা পরত তাহলে তাকেও ভালো লাগত, কারণ দুজনে দেখতে একই রকম। একসময় সূচনা স্বপ্ন দেখত এমন সাজে একদিন সমুদ্রের বউ হবে, কিন্তু স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। সূচি, তুই তো সমুদ্রকে ভালোবাসিস, তাহলে আমাকে কেন বাধ্য করছিস বিয়েটা করতে? সময় হলে সব জানতে পারবি। ভূমিকা কথা না বলে মাথা নিচু করে রইল। সে সবসময় মাথা নিচু করে ভদ্র হয়ে থাকে, কম কথা বলে। তবে সূচনার ক্ষেত্রে সেটা সম্পূর্ণ বিপরীত। সূচনা চঞ্চল প্রকৃতির। ভূমিকা তাদের প্রেমের সম্পর্কের কথা শুরু থেকে জানত, তাই ভেবেছিল হয়তো সূচনার সাথে সমুদ্রের বিয়ে হবে। কিন্তু হয়ে গেল সব উল্টো। কিছুদিন আগে সমুদ্রের পরিবারের লোক আসে মেয়ে দেখতে। তারা সেদিন ভূমিকাকে এনগেজড করিয়ে যায়। ভূমিকা সেদিন সূচনাকে সবকিছু খুলে বললে সূচনা বলে বিয়ে করে নিতে। কিন্তু ভূমিকা সেদিন রাজি না হওয়ায় কসম করে, যার জন্য ভূমিকা বাধ্য হয় বিয়েতে হ্যাঁ বলতে। সূচনার এমন করার কারণ ভূমিকা জানে না, তবে এটুকু বুঝতে পারছে সামনের দিনগুলা বেশ ভয়াবহ কাটবে। বাহির থেকে গাড়ির আওয়াজ ভেসে আসছে। তারা দুজনে বুঝে গেল বর যাত্রী এসেছে। সূচনা হাসিমুখে ভূমিকাকে গয়না পরিয়ে দিয়ে সাজ সম্পূর্ণ করল। সূচনার কান্না পাচ্ছে। কজনে পারে নিজের ভালোবাসাকে অন্যের হাতে তুলে দিতে? প্রত্যেক প্রেমিকের জন্য সবচেয়ে কঠিন কাজ হলো নিজের ভালোবাসা ত্যাগ করা। আর সূচনা সেই কঠিন কাজটা করে কিভাবে না কাঁদতে পারে? সূচনার ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। সমুদ্রকে ভোলা যে ভীষণ কষ্টকর। তবে সূচনা জানে ভূমিকা সমুদ্রকে সামলে নিবে, কারণ ভূমিকা অনেক বুঝদার।
আজ সূচনার আফসোস হয় কেন যে সে ভূমিকা হয়ে জন্মালো না। এদিকে ভূমিকা খেলার পুতুল হয়ে আছে, যার রশ্মি আছে সূচনার হাতে। ভূমিকা বুঝতে পারছে না সূচনার এমন করার কারণ কি। দুদিন আগেও তো সমুদ্রের সাথে সূচনার সব ঠিক ছিল। তাহলে সূচনা এমন কেন করছে? আর সমুদ্র কি তাকে কোনোদিন বউ হিসাবে মেনে নিবে? কারণ সে তো সূচনাকে ভালোবাসে। ভূমিকা তাচ্ছিল্যের সুরে হাসল। ভালোবাসাটা সবার ভাগ্য জুটে না। আর সূচনা পেয়েও তাকে হারিয়ে ফেলছে। আর ভূমিকা পেয়েও খুশি না। ভূমিকাকে ঘোমটা দিয়ে বরের সামনে নিয়ে যাওয়া হলো। তাদের দুজনের মাঝখানে একটি পাতলা পর্দা আছে। নিয়মটা হচ্ছে বিয়ের আগ পর্যন্ত বরকনের মুখ দেখতে পারবে না। ভূমিকা বুকটা ধপ ধপ করতে লাগলো। ভূমিকা ঘোমটা ভিতর থেকে চারপাশে চোখ বুলালো। সূচনাকে আশেপাশে দেখা যাচ্ছে না। হয়তো আড়ালে দাঁড়িয়ে আছে। ভূমিকার মনে প্রশ্ন জাগলো, বিয়েটা ঠিকভাবে হবে তো? কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। সে সময় সমুদ্র কাজীর বলা নাম স্পষ্টভাবে খেয়াল করল না। কারণ সে জানে অনামিকা সূচনার সাথে তার বিয়ে হচ্ছে। যে নামটা গত 3 বছর ধরে শুনে এসেছে সেটা আজ নতুন করে শোনার কি দরকার? সমুদ্র কবুল বলার পর বিয়ের কাগজে সাইন করল। তারপর খাতা এগিয়ে দেওয়া হলো ভূমিকার দিকে। কাপা কাপা হাতে ভূমিকা সাইন করল। দুজনের বিয়ে সুস্থভাবে সম্পূর্ণ হলে উপস্থিত সবাই বলে উঠল, আলহামদুলিল্লাহ। সূচনা দাঁড়িয়ে ছিল দরজার আড়ালে। সবার বলা আলহামদুলিল্লাহ শুনে তার বুকটা ফেটে আসল। সে খুব করে চেয়েছিল বিয়েটা হোক। কিন্তু এখন মনে হচ্ছে, কেন একরকম ম্যাজিক হয়ে বিয়ে বন্ধ হলো না? নিঃশব্দে চোখের জল গড়িয়ে পড়তে লাগল। কাঁদতে কাঁদতে সূচনা দরজার পাশে বসে পড়ল। বুকের ভিতর খুব জ্বালা করছে। কেউ যেন লঙ্কা গুঁড়ো ছিটিয়ে রেখেছে। সূচনার খুব কষ্ট হচ্ছে। খুব। কনে বিদায়ের সময় ভূমিকা চারপাশে চোখ বুলাতে লাগল। কিন্তু সূচনার কোনো দেখা নেই। ভূমিকা তার মাকে জড়িয়ে ধরে কান্না করল। তার কাছে আপন বলতে শুধু সূচনা আর তার মা। তার বাবা অনেক আগে মারা গিয়েছিল, যখন তাদের বয়স ছিল 13। ভূমিকা তার মায়ের কাছে বলল, বোন কোথায়? আমিশা আলম চারপাশে চোখ বুলালো। তিনিও সূচনাকে দেখতে পেলেন না। ভূমিকা আর কিছু বলার আগেই তার শ্বশুর বাড়ির লোকজন বলে উঠল গাড়িতে গিয়ে বসতে। তখন ভূমিকা আর কিছু বলতে পারে না। বরের গাড়ি করে যাওয়ার সময় গাড়িতে অনেক লোকজন ছিল বিধায় সমুদ্র ভূমিকাকে তখনও দেখেনি। এত মানুষ থাকার বিষয়টা সমুদ্রের কাছে বিরক্তিকর লাগল। ভূমিকা প্রচণ্ড ভয় আছে। কি হবে সমুদ্র সত্যিটা জানলে? ভূমিকাকে বরের বাড়িতে আনার পর তাকে সমুদ্রের রুমে নিয়ে যায় কয়েকজন মেয়ে। ভূমিকাকে রুমে বিছানায় বসিয়ে তাদের মধ্যে একজন মেয়ে বলল, বড় ভাবি তুমি আমাদের কাউকে চিনেছ? ভূমিকা এপাশোপাশ মাথা নাড়াল, যার অর্থ সে কাউকে চিনে না। তখন মেয়েটা আবার বলল, আমরা যে যৌথ পরিবার এইটা জানো? ভূমিকা এবার উপরনিচ মাথা ঝাঁকালো, যার অর্থ সে জানে। সূচনার কাছ থেকে শুনেছে সমুদ্রের পরিবার অনেক বড়। এবার ভূমিকা বাপাশে থাকা মেয়েটা বলল, তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিই। বড় ভাই মানে সমুদ্রের বাবারা 3 ভাই। প্রথম জন হলো সমুদ্রের বাবা, নাম নয়ন হক। উনার স্ত্রী মানে তোমার শাশুড়ির নাম নুরি হক। দ্বিতীয় জন হলেন আমার শ্বশুর মানে তিহানের বাবা। তিহানের একটা ছোট আছে নাম অধরা। সমুদ্রের বড় বোন আছে একটা, নাম হলো তানজিলা। ছোট্ট করে সবাই তানজুদি বলে। তারপর সবার ছোট হলো মিহু মানে ওর বাবা। বুঝেছ? ভূমিকা হা করে তাকিয়ে রইল। এসব কথার সে কিছুই বোঝনি। হঠাৎ আগের কথা বলা মেয়েটি বলল, দূর ছোট ভাবি, তুমি কি আবল বুঝালে? আমি বুঝাচ্ছি। ভূমিকা চোখ তুলে এই মেয়েটা দিকে তাকালো। মেয়েটি বলল, আমি মিহু, আর উনি হলো রাফিয়া। রাফিয়া হলো তিহানের বউ মানে বাড়ির ছোট বউ। বয়স কম হলেও তারা দুজন পালিয়ে বিয়ে করে। মিহু মেয়েটির কথা শুনে বাপাসের মেয়েটি তার মাথায় চড় দিল। বিপরীতে মিহু নামের মেয়েটি ভ্যাংচি কাটল। এবারে ভূমিকা বুঝতে পারল কিছুটা। তবে সে বেশি কিছু বুঝার প্রয়োজন মনে করল না। কারণ তার মাথায় ঘুরছে কিভাবে সমুদ্র তাকে এক্সপেক্ট করবে। এখন সময় 12টা। রুমের বিছানায় একা বসে ভূমিকা ভয় প্লাস শীতে কাঁপছে।
ভূমিকার ভয় তখন বেড়ে গেল যখন দরজা নড়ার শব্দ পেল। হয়তো সমুদ্র এসেছে। ভূমিকার কাঁপাকাঁপি বেড়ে গেল। সমুদ্র বিছানার একপাশে বসে বলল, ফাইনালি সূচনা। 3 বছর আমাদের বিয়ে হলো। কত স্বপ্ন ছিল আমাদের একসাথে পথ চলা নিয়ে। তুমি চিন্তা করো না সূচনা, আমি তোমার সব স্বপ্ন পূরণের চেষ্টা করব। তোমাকে আমার জীবন সাথী হিসাবে পেলাম, এটাই আমার বড় চাওয়া। ভূমিকার চোখ থেকে টুপটুপ করে জল গড়িয়ে পড়ছে। রুমটা এখন স্তব্ধ। ঘড়ির কাঁটার শব্দ ছাড়া অন্য কোনো শব্দ আসছে না। এখন রাত গভীর। চারপাশের সবকিছু ঘুমন্ত। সমুদ্র ভূমিকা থেকে 2 ফুট দূরে বসে তার ঘোমটা উঠাতে চাইলে ভূমিকা নড়ে পেছনে গেল। তখন সমুদ্র রসিকতা করে বলল, কি হলো বকবকমণি? তুমি এত কাপড় নিয়ে কিভাবে বসে আছো শান্ত হয়ে? এতক্ষণ কথা না বলে কি করে থাকছ? বাই চান্স তুমি লজ্জা পাচ্ছ না তো? এ কথা ভূমিকা শুনের কিছু বলল না। তার ভয় হাত পা ঠান্ডা হয়ে আছে। এবারেও কোনো উত্তর না আসায় সমুদ্র অবাক হল। সেই সূচনার কাছে উত্তর আশা করেছিল এমনটা, তোমাকে লজ্জা পাওয়ার কোনো মানেই হয় না হাম্বাম্যান। কিন্তু চুপচাপ থাকায় সমুদ্র হালকা ভয় পেল। সেই সূচনা মনে করে ভূমিকার হাত জোড়া নিজের মাঝে নিয়ে বলল, কি হয়েছে? বাড়ির কেউ কিছু বলেছে? ভূমিকা সমুদ্রের ছোঁয়া পেয়ে কেঁপে উঠল। বিদ্যুৎ শকট যেমন গায়ে লাগে তেমন অনুভূতিকে হল। সে তাড়াতাড়ি হাতটা ছাড়িয়ে নিল। এমন ব্যবহারে সমুদ্র অবাক হল। সে আবারও জিজ্ঞেস করল, সব ঠিক আছে সূচনা? এবারে ভূমিকা কি করবে বুঝতে পারল না। সে আগের মতোই ঘোমটার আড়ালে রইল। তখন সমুদ্র তার মুখের উপর থেকে ঘোমটা সরিয়ে নিল। সাথে সাথে সমুদ্র দুপা পিছিয়ে গেল। মুখ থেকে বেরিয়ে এলো, ভূমিকা? তার মনে অটোমেটিক্যালি প্রশ্ন জাগল, তিলচিহ্নওয়ালা ভূমিকা এখানে কি করছে? পরক্ষণে মাথায় এলো সূচনা প্রায় সময় ভূমিকার মতো নকল তিল চিহ্ন লাগিয়ে নাটক করে। আজও তা করছে ভেবে বলল, সূচনা ফাজলামো তোমার আজও করতে হয়? এই নকল তিল চিহ্ন উঠিয়ে নাও। এ কথা শুনে ভূমিকা কাপা স্বরে বলল, আমি ভূমিকা। অবাধ্য অনুভূতি। পর্ব 02। লেখিকা আমি শানুর। ভূমিকার কণ্ঠস্বর শুনে সমুদ্রের বুঝতে বাকি রইল না এইটা তার বকবক মনি নয়। কিন্তু সমুদ্র বুঝছে না ভূমিকা তার বাসর ঘরে কি করছে। বিছানা থেকে উঠে কিছুটা দূরে গিয়ে সমুদ্র কর্কশ কণ্ঠে বলল, আপনি এখানে কি করছেন? সূচনা কই? ভূমিকা বরাবরই কারো কঠিন কণ্ঠে ভয় পাই। সমুদ্রের কথা শুনে ভূমিকা কেঁপে উঠল। কাপা কাপা স্বরেও বলল, আপনার বিয়ে আমার সাথে হয়েছে। হোয়াট আর ইউ কিডিং উইথ মি? ভূমিকা এপাশোপাশ মাথা নাড়াল। মানে সে মজা করছে না। সমুদ্র অবাকে চেয়ে বেশি অবাক হল। ভূমিকার মাথার তার কি সব ছিঁড়ে গেছে? আবোলতাবোল কেন বকছে? সমুদ্র নিজের পাঞ্জাবির পকেট থেকে মোবাইল বের করে সূচনার মোবাইলও ডায়াল করল। প্রথমবারে ওপাশ থেকে কোনো উত্তর না পাওয়ায় সমুদ্র আবার নাম্বারে ডায়াল করল। এবারে কোনো উত্তর এলো না। রেগে গিয়ে সমুদ্র ফোন আছাড় দিয়ে বেলকনিতে গিয়ে দরজা জোরে আটকে দিল। এত জোরে দরজা লাগানোর ফলে ভূমিকা ভয় পেয়ে নিজেকে বৃত্তের মতো গোল করে নিল। সূচনা ফোনের দিকে তাকিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠছে। এখন সমুদ্রের সাথে কথা বললে কান্না ছাড়া আর কিছুই বলতে পারবে না। আর সূচনা চায় না সমুদ্র জানুক সে কাঁদছে। কিন্তু মোবাইল রিসিভ না করলেও রেগে গিয়ে ভূমিকাকে আজেবাজে কথা বলতে পারে। সূচনা সমুদ্রের নাম্বারের এসএমএস করার জন্য ফোন হাতে নিল। মেসেজ বক্স ওপেন করল ঠিকই, কিন্তু লিখার মতো কিছু খুঁজে পেল। সূচনা কাঁদছে। খুব করে কাঁদছে। নিয়তি এমন বাজে খেলা কেন খেলল তার সাথে? ভূমিকা অনেকক্ষণ অপেক্ষা করল। কিন্তু সমুদ্রের আসার নাম গন্ধ নেই। তাই ভূমিকা শাড়ি দুহাতে ধরে বেলকনির দিকে এগোল। এখন তার সমুদ্রের সাথে কথা বলে সবকিছু ক্লিয়ার করা দরকার। সমুদ্র ঘুটঘুটে অন্ধকারে বেলকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। তার মাথায় এখন কিছু ঢুকছে না। তার বিয়ে হওয়ার কথা ছিল সূচনার সাথে, কিন্তু বিয়ে হলো ভূমিকার সাথে। কিভাবে হলো এটা? চুরির ঝুনঝুন আওয়াজে সমুদ্র পেছনে ফিরে তাকালো। ভয়ার্ত চেহারা নিয়ে অসহায় দৃষ্টিতে ভূমিকা দাঁড়িয়ে আছে। ভূমিকাকে দেখে সমুদ্রের রাগ বেড়ে গেল।
ভূমিকাকে একটানে বেলকনির দেওয়ালের সাথে লাগিয়ে রাগান্বিত স্বরে জিজ্ঞেস করল, তুমি আমাকে বিয়ে করতে রাজি কেন হয়েছ? সূচনা আর আমার মাঝখানে কেন আসলে? সমুদ্রের কথায় ভূমিকা ভয়ে আরো বেশি কুঁকড়ে গেল। আজ পর্যন্ত সমুদ্রই তার সাথে এত রেগে কথা বলছে। ভূমিকার মনে হলো এক্ষুনি সে ভয় হার্ট অ্যাটাক করে বসবে। চোখ বন্ধ করে হাত পা কাঁপতে কাঁপতে ভূমিকা ওভাবেই থাকল। তখন তার কানে আবারও একই স্বরে কথা ভেসে আসলো, কি হলো বলো? ভূমিকা আলতো আলতো স্বরে বলল, সূচনা বলেছে আপনাকে বিয়ে করতে। হোয়াট? সূচনা কেন বলবে? এ প্রশ্নের উত্তর ভূমিকার জানা নেই। তাই সে চুপ করে রইল। সমুদ্র কিছু দূরে সরে গিয়ে হাতকে মুষ্টিময় করে দেওয়ালে আঘাত করল। রাগে সমুদ্রের মাথা ফেটে যাচ্ছে। ভূমিকা ভয়ে ভয়ে চোখ ভর্তি জল নিয়ে বলল, সেদিন আপনাদের বাড়ির সবাই আমাকে দেখতে গিয়েছিল। আপনাদের বাড়ির সবাই জানতো আমার সাথে আপনার বিয়ে হবে। সূচনা কেন এমনটা করল? সুচি চেয়েছিল বিয়েটা আপনার সাথে আমার হোক। তাই ও আমাকে বাধ্য করে বিয়েটা করতে। মানি না আমি তোমার কথা। যতক্ষণ না পর্যন্ত সূচনা আমাকে সবটা বলছে আমি মানব না। মাইন্ড ইট। ভূমিকার মুখের সামনে সমুদ্র তর্জনী আঙ্গুল দাঁড় করালো। ভূমিকা আগের মতোই ভয় পেয়ে আছে। শীতের মধ্যে হালকা কাঁপছে। সমুদ্র রুমে এসে নিজের ফোন খুঁজে বের করল বিছানার নিচ থেকে। তখন মোবাইলটা 3-4 ভাঙ্গা হয়ে গেছিল। নিজের দোষের জন্য সমুদ্র আরো বেশি রাগল। কারবার থেকে তোয়ালে বের করে সমুদ্র বাথরুমে ঢুকে গেল। এখন নর্মাল হওয়ার জন্য শাওয়ার দরকার। ভূমিকার নিজেকে যথেষ্ট দোষী মনে হচ্ছে। বোনের কথা রাখতে গিয়ে এখন মনে হচ্ছে তিনটা জীবন জাহান্নাম হয়ে গেল। ভূমিকা কেঁদে উঠল। এখন তার কাঁদার সময়। কাঁদতে কাঁদতে একসময় সে বেলকনিতে ঘুমিয়ে পড়ল। ভূমিকা, সমুদ্র, সূচনা। তিনজন কোনোদিন ভাবেনি আজকের দিনটা এভাবে পার হবে। সারারাত সমুদ্রের ঘুম হয়নি। ভোর 4টার সময় চোখ লেগেছিল। কিন্তু দরজায় টক টক টুকা পোড়ায় সমুদ্র বিরক্ত হয়ে দরজা খুলতে গেল। তখন তার মাথাতেই ছিল না কাল তার বিয়ে হয়েছে। দরজা খুলতে দেখল তার ছোট ভাইয়ের বউ রাফিয়া আর তার মেঝো চাচার মেয়ে অধরা দাঁড়িয়ে আছে। সমুদ্র ভ্রুকুচকে বলল, কি হয়েছে? সকাল সকাল ডাকতে এলি কেন? সমুদ্রের কথার কোনো উত্তর না দিয়ে রাফিয়া রুমের দিকে দৃষ্টি দিল। বিছানায় ভূমিকাকে না দেখে রাফিয়া বলল, বড় ভাইয়া, আপনার বউ কোথায়? বউ? তখন সমুদ্রের মনে পড়ল বিয়ের কথা। সে তাড়াতাড়ি দরজার ফাঁকে দাঁড়ালো। এমনভাবে দাঁড়ালো যেন রুমের ভিতরের কিছু দেখা না যায়। আমতা আমতা করে সে বলল, বাথরুমে। ওহ! তাদের মুখের রিয়াকশন দেখে সমুদ্র শান্ত হলো। কারণ তারা সমুদ্রের কথা বিশ্বাস করেছে। তখন অধরা নামের মেয়েটি বলল, তোমাদের খেতে ডাকছে। বড় ভাবিকে সাথে করে আনো। সমুদ্র মাথা নাড়ালো। ওরা দুজন কিছু একটা ফিসফিস করতে করতে চলে গেল। সমুদ্র দরজা বন্ধ করে বেলকনিতে গেল ভূমিকাকে যা ইচ্ছে তা বলবে বলে। কিন্তু বেলকনিতে গিয়ে দেখল ভূমিকা নিষ্পাপ চেহারা নিয়ে ঘুমিয়ে আছে। দেখে মনে হচ্ছে সে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে। কিন্তু সমুদ্রের মনে হলো ভূমিকা মোটেও সুখী না। এমনটা কেন মনে হলো তার উত্তর সমুদ্র খুঁজল না। সমুদ্র ভূমিকাকে ডাকতে যাবে তখন মনে হলো সে কেন ভূমিকার সাথে কথা বলবে। চুপচাপ ওয়াশরুমে গিয়ে মগে করে পানি নিয়ে আসলো। তারপর হাতে করে পানি ভূমিকার মুখে ছিটিয়ে দিল। মুখের উপর পানি পড়তেই ভূমিকা চেহারা কুঁচকে ফেলল। সমুদ্রের মনে হলো ভূমিকা খুব নিখুঁতভাবে চেহারা কুঁচকাতে জানে। প্রথমে দুপাশের চোখ কুঁচকালো, তার টানে গালের পাশটাও কিছুটা কুঁচলাকো। কপালে 3-4টা ভাঁজ পড়েছে। নাকটাও কেমন যেন। সমুদ্র এভাবে সবটা লক্ষ্য করেছে কারণ সূচনা তাকে বলেছিল ভূমিকা সবকিছু নাকি নিখুঁতভাবে করে। এমনকি চোখমুখ কুঁচকানোটাও। ভূমিকা পিটপিট করে চোখ খুলে দেখল সমুদ্র তার মুখের সামনে আছে। তা দেখে ভূমিকা মৃদু হেসে বলল, কেন শুধু শুধু এভাবে সামনে আসো? তুমি তো সূচনা। আমার অনুভূতি তো শুধু অবাধ্য হয়েছিল। এটুকু বলে ভূমিকা শাড়ির আঁচল গায়ে জড়িয়ে আবার চোখ বন্ধ করে নিল। ভূমিকার কথা শুনে সমুদ্র অবাক থেকে বেশি অবাক হলো। এসব কি আবোলতাবোল বকছে ভূমিকা?
অবাধ্য অনুভূতি? আর কাকে বলছে এসব? পাগল হলো নাকি? এসব ভেবে সমুদ্র কিঞ্চিত রাগল। তার লাইফ হ্যাল করে এখন শান্তি মতো ঘুমাচ্ছে। সমুদ্র রাগীস্বরে বলল, এই মেয়ে উঠেন ঘুম থেকে। উহু, উঠেন। অতিরিক্ত কর্কশ কণ্ঠ ভূমিকার কর্ণ অবধি আসতেই ধরফরিয়ে উঠল। ভয়ার্ত চেহারায় সামনের মানুষটার দিকে তাকিয়ে রইল। এই মানুষটাকে এখন সে প্রচণ্ড ভয় পায়। অবশ্য ভূমিকার সামনে কেউ রাগ দেখালে সে সত্যি ভয় পায়। আর সমুদ্র তো সবসময় রেগে থাকে। ভূমিকার ভয়ার্ত চেহারা দেখে সমুদ্র বিরক্ত হল। চুপচাপ সে ওয়াশরুমে চলে গেল। ভূমিকার রুমে এসে ভাবতে লাগলো এখন কি করবে? কাল রাতে যেভাবে ছিল এখনো সেভাবেই আছে। এত ভারী শাড়িটা পাল্টানো দরকার। বাড়ি থেকে আনা সুটকেস থেকে ভূমিকা একটা সুতির শাড়ি বের করল। কিন্তু পাল্টাবে কোথায়? সমুদ্র ওয়াশরুম থেকে হাতমুখ ধুয়ে বের হয়ে দেখল ভূমিকা শাড়ি হাতে নিয়ে নিচু হয়ে দাঁড়িয়ে আছে। এখন তাকে সম্পূর্ণ সূচনার মতো লাগছে। কারণ এখন ভূমিকার তিল চিহ্ন দেখা যাচ্ছে না। সমুদ্র মুহূর্তে ভেবেছিল সূচনা বুঝি তার সামনে। কিন্তু ভূমিকা মাথা তুলতে তার হছিল। চেহারা কুঁচকে সমুদ্র রুম থেকে বের হলো। সমুদ্র রুম থেকে বের হতেই ভূমিকা নিজের শাড়ি পাল্টানোর জন্য দরজা বন্ধ করে নিল। ভূমিকা রেডি হয়ে নিচে এসে দেখে সবাই খাবার টেবিলে আছে। আর দুজন মহিলা সবাইকে নাস্তা সার্ভ করে দিচ্ছে। মহিলা দুটির ড্রেসআপ দেখে ভূমিকা বুঝল উনারা তার শাশুড়ি হবেন। কিঞ্চিত লজ্জা পেয়ে ভূমিকা মাথা নিচু করল। সে বাড়ির বউ হয়ে সবার শেষে খাবার টেবিলে উপস্থিত হল। আরে বৌমা, আসো মা বসো। কারো কণ্ঠস্বর শুনে ভূমিকা মাথা তুলে দেখল অ্যাশ কালারের শাড়ি পরা একজন মহিলা তাকে ডাকছে। ভূমিকা বুঝল মহিলাটি তার তিন শাশুড়ির যেকোনো একজন হবে। ভূমিকা হাত কচলাতে কচলাতে মহিলাটির সামনে গিয়ে বলল, আপনারা বসুন, আমি সবাইকে নাস্তা দিচ্ছি। ভূমিকার কথা শুনে অ্যাশকালার শাড়ি পরা মহিলাটি বলল, আমি তোমার ছোট চাচি। আর উনি সমুদ্রের মা। বুঝেছ? ভূমিকা উপরনিচ মাথা নাড়াল। তারপর সমুদ্রের মা বললেন, তুমি দেরিতে ঘুম থেকে উঠেছ। বসো এখন। সমুদ্রের মায়ের কথা শুনে রাফিয়া হালকা হাসল। তার হাসিটা ভূমিকা লক্ষ্য করল। কিন্তু সবাই থাকায় কিছু বলল না। সমুদ্রের পাশে খালি থাকা চেয়ারটাতে ভূমিকা বসল। ভূমিকা বসার একটুর মধ্যেই সমুদ্র উঠে চলে গেল। বিষয়টা ভূমিকা বেশ খারাপ লাগল। আজ যদি তার জায়গায় সূচনা থাকতো তাহলে হয়তো সবটা অন্য রকম হতো। নিচের বি দ্রো অবশ্যই পড়বেন। অবাধ্য অনুভূতি। পর্ব 03। লেখিকা আমি শানুর। রাফিয়া না মানে ছোট ভাবি, আপনি খাবার টেবিলে মায়ের কথা শুনে হাসছিলেন কেন? আরে বড় ভাবি, বসো। রাফিয়া সোফাতে ভূমিকাকে বসার জায়গা করে দিল। সোফায় আরামে বসে রাফিয়া টিভি দেখছিল। ভূমিকা তার কাছে সঙ্গের জন্য বসল। ভূমিকা বসতেই রাফিয়া বলল, আমাকে রাফিয়া বলো ডাকো, আর আপনি নয় তুমি। আমি তোমার ছোট। ওহ। কিছুটা সময় নিয়ে রাফিয়া বলল, আমি আর তিহান পালিয়ে বিয়ে করি। 2 বছরের প্রেম ছিল আমাদের। তিহানের বাড়ি থেকে সবাই মানলেও আমার বাড়িতে কেউ সম্পর্কটা মানছিল না। তার কারণ আমাদের পরিবারে প্রেম করে বিয়ে করা বারণ। কিন্তু পরে প্রেম জন্ম হওয়ার পর আমার বাড়িতেও সবাই মেনে নেয়। প্রেম? তুমি এখনো প্রেমকে দেখনি। ওর বয়স 3 বছর। প্রেম অনেক দুষ্টুমি করে। কাল রাতে জেদ ধরল মামার কাছে যাবে। তাই রাতেই আমার ভাই মাহির এসে নিয়ে গেল। ওহ। তো আমি যখন এ বাড়িতে প্রথম আসি তখন বড় চাচি আর মা কয়েকটা কটু কথা বলতো। যেমন সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে বলতো, কাজ করতে দেরি হলে বলতো। কিন্তু আমাকে কোনো কাজ করতে দিত না। কেন? উনাদের স্বভাবটা এমন। তবে মনের দিক দিয়ে যথেষ্ট ভালো। কেউ যদি আমাদের নিয়ে খারাপ কথা বলে না, তাহলে তাদের উচিত কথা বলে আসে। তবে উনাদের বৌমা হতে হয় শান্ত। চঞ্চল মেয়েদের তেমন পছন্দ করে না। ওহ। রাফিয়া দৃষ্টি টিভির দিকে আছে। ভূমিকা মাথায় কিছু একটা খেলল। সে রাফিয়াকে উদ্দেশ্য করে বলল, ছোট চাচি কেমন? ছোট চাচি দিল্লির মানুষ। তোমার সাথে এখনো উনার কথা হয়নি? একটু হলো। সন্ধ্যা 7টা বাজলেই দেখবে বাড়ির কর্তা ছাড়া সবাই টিভির সামনে উপস্থিত। ওহ। ছোট চাচিও? সবাই?
আর ছোট চাচির কথা অর্ধেক হিন্দি অর্ধেক বাংলা। আর উনার মেয়ে যে আছে মিহু, ওর অভ্যাস কথায় কথায় গান করা। গানপ্রেমী। আর অধরা? অধরা ভাই প্রেমী। ওর কাছে ওর পরিবার আর ভাই সবকিছু। অন্যদিকে আমি, অধরা আর মিহু খুব ভালো ফ্রেন্ড। কাল বলছিলে সমুদ্রের বড় বোন আছে। ও তাঞ্জু আপু? উনি এবাড়ির সবার বড়। কাল তোমার রাতে উনার শ্বশুর বাড়ি চলে গেছে। ওহ, আচ্ছা, তুমি এমন কম কথা বলো। হু, এ বাড়ি সম্পর্কে আর কিছু জানো? না। যা, কোনো কিছু না জেনে বিয়ে করলে? আমি বলছি, আমার 3 শ্বশুর মিলে বিজনেস করে। উনাদের বিজনেসে হেল্প করেন বড় ভাইয়া আর তিহান। ওহ, কিসের বিজনেস? ফ্যাশন ডিজাইনিং এর। সাথে ফ্যাক্টরির দেখাশোনা। ওহ, ফ্যাশন শব্দটা শুনে ভূমিকার ইচ্ছে হলো জব করার। ফ্যাশন ডিজাইনের প্রতি তার ঝোঁকটাও বেশি, তাই পড়াশোনাটাও ফ্যাশন নিয়ে পড়ে। তাই ভূমিকা মনে মনে ঠিক করলো আর যাই করুক ফ্যাশন ডিজাইন সে করবেই। রাফিয়া আর ভূমিকা টিভি দেখছিল। অবশ্য টিভি উপভোগ করছিল রাফিয়া। খুব মনোযোগ দিয়ে পোড়ামন 2 মুভিটা দেখছে। রাফিয়ার মনোযোগ দেখে ভূমিকা বুঝল মুভি শেষ হলে সে কান্না করবেই। তখন তাদের দুজনের মাঝে এসে বসল মিহু আর অধরা। সোফায় বসতে বসতে মিহু গান ধরল, ও হ্যাঁ শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিব। মিহু গানে বিপত্তি ঘটিয়ে রাফিয়া বলল, উফ, ফাটা বাঁশের মতো পা পা করিস না তো। মুভি দেখতে দেয়। রাফিয়ার কথায় মিহু দ্বিগুণ রেগে বলল, তুমি না বাড়ির বউ? টিভির ঘরে কি করো? রান্না করো যাও। মিহুর কথায় রাফিয়া ভ্যাংচি কাটল। তখন অধরা বলল, প্রেম কোথায়? অধরা কথায় টিভির দিকে তাকিয়ে রাফিয়া বলল, ভাই এসে রাতে নিয়ে গেছো। একটু আগে ফোন করেছিলাম, বলল নিয়ে আসছে। রাফিয়ার কথায় অতিরিক্ত উত্তেজনা দেখিয়ে মিহু বলল, দিল লাগালিয়া মে তেরে ভাইকো পেয়ার কারকে। উস্কো পেয়ার কার? কে? চুপ কর। আমার ভাই তোর সাথে প্রেম করবে না। মিহু আত্মবিশ্বাস নিয়ে বলল, করবে। তাদের কথায় পাত্তা না দিয়ে অধরা বলল, স্যাড মুভি উইথ চিপস বা পপকর্ন। ইস, জমে যেত। আচ্ছা, পপকর্ন আছে মনে হয়। অধরার কথায় রাফিয়া আলসেমিতে বলল, ছিল মনে হয়। রান্না ঘরের তাকে থাকবে। মিহু যা না নিয়ে আয়। অধরার কথায় মিহু নড়চড় হল না। তখন ভূমিকা বলল, আমি নিয়ে আসি। ভূমিকা রান্না ঘরে এসে দেখে ছোট চাচি আর মেজো চাচি কিছু একটা রান্না করছে। ভূমিকা বড়দের মাঝে আর্স ভাব অনুভব করল। সে বড়দের যথেষ্ট সম্মান করে। তাই তাদের মাঝে নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে চায়। তখন ভূমিকাকে দেখতে পেয়ে ছোট চাচি বললেন, আরে বাহু, আসো। কুছ জারুরি হ্যাঁ কেয়া? ছোট চাচির হিন্দি কথাটা ভূমিকা বুঝল। আজকাল হিন্দি মুভি দেখে হিন্দি কথা বোঝা যায়। ভূমিকা মাথা নিচু করে বলল, ও পপকর্ন খাবে বলল অধরা। তাই সুবর্ণা, ওকে পপকর্ন দে তো। ভূমিকা পেছনে ফিরল। কোমরে শাড়ি গুজে দিয়ে সুবর্ণা নামের মেয়েটি তরকারি কাটছিল। মেয়েটির পোশাক দেখে ভূমিকা বুঝল এ বাড়ির কাজের মেয়ে। 3 তলা সমুদ্রের বাড়ি দেখে ভূমিকার মনে প্রশ্ন এসেছিল এ বাড়িতে কোনো চাকর আছে কিনা। আর এখন সুবর্ণাকে পেয়ে গেল। নামটা বেশ চমৎকার। মেয়েটি মাথা উঁচু করতে ভূমিকা দৃষ্টি আটকে গেল সুবর্ণার সিঁথিতে থাকা সিঁদুরে। লম্বা করে চুলের অর্ধেক সিঁথিতে সিঁদুর। ভূমিকা বুঝতে পারল মেয়েটি হিন্দু। একটা মুসলিম পরিবারে হিন্দু মেয়েকে কাজ করতে দেখে ভূমিকা অবাক হল। অথচ মেয়েটার মুখে আছে তৃপ্তি। অর্থাৎ একটা মুসলিম পরিবারে কাজ করতে তার কোনো অসুবিধা হচ্ছে না। যদি সে এ কাজে খুশি না হতো তাহলে মুখে থাকত বিরক্তির সাথে কষ্টের চাপ। বড় বৌদি, নেও। সুবর্ণার কথায় ভূমিকার হুঁশ এলো। তাকিয়ে দেখল একটা বড় বাটিতে পপকর্ন নিয়ে মুখে হাসির রেখা ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। ভূমিকা বিপরীতে হেসে বাটিটা নিয়ে রান্নাঘর থেকে বের হতে গেলে মেজো চাচি বললেন, তোমাকে আমাদের মেয়েরা পাঠিয়েছে পপকর্নের জন্য। তাই না? না না চাচি, বুঝেছি আমি। তবে ওরা অন্যের উপর নির্ভরশীল। যেটা ওদের এ বয়সে প্রভাব একটু বেশি ফেলে। তাই ওদের কাজটা ওদের করতে দিও। আচ্ছা। ভূমিকা আরেক পা এগোতে ছোট চাচি বললেন, সমুদ্র কোথায়? এ প্রশ্নের উত্তর ভূমিকা জানে না। তাই সে মাথা নিচু করল।
তখন সুবর্ণা বলল, সমুদ্রবাবুকে বাইরে যাইতে দেখছি। ভূমিকা ভিতরে ভিতরে স্বস্তি পেল। যাক, এবারের মতো বাঁচা গেল। ছোট চাচি আবার বললেন, সমুদ্র না অফিসের দায়িত্ব এক হাফতেকে লিয়ে অন্যের উপর দিল। পার, কে জানে ছোট কোথায়ও বেরোলো হয়তো। ভূমিকা হালকা পায়ে হেঁটে রান্না ঘর থেকে বেরিয়ে এলো। সত্যি তো, সমুদ্র কোথায় গেল সকালবেলা? সূচনার সাথে দেখা করতে গেল না তো? সুচি, কেমন আছিস? ভালো ভূমি। তুই? হুম ভালো। মা কোথায়? মেডিসিন খেয়ে ঘুমাতে গেল। ওহ, হুর, এত গম্ভীর ভাবে কথা বলছিস কেন? বিয়ে গেছে দেখে? সূচনার কথায় ভূমিকা কিছু বলল না। ভূমিকা মূলত ফোন করেছে সমুদ্রের খোঁজ নিতে। কিন্তু এখন নিজের মাঝে অস্বস্তি হচ্ছে নিজের স্বামীর কথা অন্য কারো থেকে জিজ্ঞেস করতে। ভূমিকা এপাশে চুপচাপই রইল। তখন কিছু একটা আন্দাজ করতে পেরে সূচনা বলল, তুই কি কিছু বলবি? সূচনা তার কথা ধরতে পারায় ভূমিকা থতমত খেল। সূচনা বরাবরই এমন। ভূমিকা কিছু বলতে চাইলে আগে থেকে বুঝতে পারে। এমনটা কি তারা যমজ বলে জানতে পারে? কি হলো বল ভূমি? সমুদ্র কিছু বলেছে তোকে? না। সুচি, তুই কি উনার সাথে কথা বলেছিস? না তো। ওর সাথে তো আমার কথা হলো না। ওহ, সব ঠিক আছে ভূমি? হু। ভূমিকার সাথে কথা বলতে বলতে সূচনা খেয়াল করল তার মোবাইলে একটি আননোন নাম্বার থেকে কল আসছে। নাম্বারটার নিচে আননোন ভেসে উঠলেও সূচনা সেই নাম্বার খুব ভালো করে চিনে। সে তাড়াতাড়ি ভূমিকার সাথে কথা শেষ করে এই কলটি রিসিভ করল। রিসিভ করতেই ওপাশ থেকে বলা হলো, গ্রেট সূচন, আমি তো ভাবতেই পারিনি তুমি সত্যি সত্যি কাজটা এত সহজে করবে। কেন কল করেছেন? হা হা হা। মেইন পয়েন্টে আসি, কেন কল করলাম। কিছুক্ষণ নীরব থেকে ওপাশের ব্যক্তি বলল, সমুদ্রকে তোমার সব সত্যি বলতে হবে। কোন সত্যি? তুমি যে ভূমিকা সেজে সমুদ্রের সাথে মেসেজ করতে সেই সত্যি। আমি কোনোদিনই ভূমিকা সাজিনি। আহা, ভূমিকা সাজনি। কিন্তু ওর ডায়েরি থেকে চিরকুট চুরি করে সমুদ্রকে পাঠিয়েছ তো? সূচনা তার চোখের পাতা জোড়া বন্ধ করে নিল। তার চোখ ভিজে আসছে। সমুদ্রকে তো সে সত্যি ভালোবাসত। কি হলো চটপটি? অবাধ্য অনুভূতি। পর্ব ০৪। লেখিকা আমি শানুর। কি হলো চটপটি? আমি সমুদ্রকে সব সত্যি কেন বলবো? কারণ সমুদ্রকে সব সত্যি না বললে তোমার চাকরি কাট করতে আমার ২ মিনিটও লাগবে না। এ কথায় সূচনা চুপ হয়ে গেল। তার চাকরি চলে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। তার চেয়েও বড় কথা, বাড়ির খরচ চালাবে কে? তার মায়ের যথেষ্ট বয়স হয়েছে। স্কুলের সামান্য পেনশনের টাকা দিয়ে তো আর সংসার চালানো যাবে না। আর সূচনা জানে ওপাশের ব্যক্তির ক্ষমতা কত লম্বা। তাই সূচনা ওপাশের ব্যক্তির কথা মেনে নিল। তখন সে ব্যক্তি বলল, তারপর দেখবে সমুদ্র ভূমিকার সংসার জমে উঠবে। এ কথায় সূচনা বুকে চিনচিন ব্যথা অনুভব করল। সমুদ্রের পাশে ভূমিকার নামটা শুনলে যে তার বুক ফেটে যায়। কিন্তু কি করার? সমুদ্রের তো এখন বৈধভাবে শুধুই ভূমিকার। শীতল কণ্ঠে সূচনা বলল, সমুদ্রকে সবটা কখন জানাতে হবে? আগামীকাল। আগামর কাল ওদের বাড়িতে বৌভাতের অনুষ্ঠান হচ্ছে। তোমরা সেখানে অবশ্যই যাচ্ছ। তখন সমুদ্রকে সবটা জানাবে। ঠিক আছে। কিন্তু এসবের পেছনে আপনার কি লাভ? ভূমিকার ভালো থাকাটা আমার সবচেয়ে বড় লাভ। হুয়াট ভূমি? রিল্যাক্স চটপটি। এত মাথা কাটাচ্ছ কেন? মাথার চুল তো অল্পদিনেই পড়ে যাবে। স্টপ দিস ননসেন্স। ক্লিয়ারলি। এসবের পেছনে আমার নিজেরও স্বার্থ আছে, যেটা তুমি সময় হলে জানতে পারবে। এটুকু বলে কল কেটে দিল। সূচনা দ্বিতীয়বার আর ট্রাই করল না। কারণ সে জানে ওপাশের মানুষটা একবার যেটা বলে সেটা করেই। সূচনা ডুব দিল তার পুরাতন ডায়েরির পাতায়। যেখানে সময়টা ছিল শরৎকাল। শরৎ আমাদের মাঝে বিভিন্ন উৎসবের আগমনী বার্তা নিয়ে আসে। তেমনি যেন সূচনা, সমুদ্র ও ভূমিকার ত্রিভুজ জীবনে প্রেমের ঢেউ এনেছিল। বিকেল তখন পড়ন্ত। ভূমিকা সূচনা বারান্দায় বসে কিসমিস খাচ্ছে। রান্না ঘরে পায়েসের জন্য রাখা কিসমিস সূচনা তার মায়ের চোখ ফাঁকি দিয়ে নিয়ে এসেছে। বেশ কিছু মজার কথা বলছে দুজনে। আর খানিক বাদে খিলখিলিয়ে হেসে উঠছে।
তাদের হাসিতে প্রকৃতিতেও যেন মেতে ওঠে। চারপাশের দেয়াল যেন তাদের হাসিটা খুব উপভোগ করছে। তাদের কথার মাঝখানে ভূমিকার সেলফোন বেজে উঠল। ভূমিকা তাকিয়ে দেখল মাইশা নামটা স্ক্রিনে ভাসছে। সে কল রিসিভ করে লাউডস্পিকারে রাখল। তখন উপাস থেকে ভেসে আসলো মাইশা নামে কন্যাটির ন্যাকা কান্নার আওয়াজ। তখন তার কান্নার কারণ আন্দাজ করে ভূমিকা বলল, মিলনের সাথে ঝগড়া করেছিস? ভূমিকার কথায় সূচনা হু হু করে হেসে উঠল। তার হাসির শব্দ শুনে মাইশা রেগেমেগে বলল, বান্দর সূচনা, একদম হাসবি না। মাইশার ধমকে সূচনা চুপ রইল। তখন মাইশা শান্ত হয়ে বলল, আমার কাজিন আছে না, রাফসান, ওর সাথে কফি খেতে যাওয়ায় মিলন খুব রাগ করেছে। আদেশের স্বরে ভূমিকা বলল, মিলন যেটা পছন্দ করে না সেটা করিস কেন? বেয়াদব। আরে আমার কি দোষ? ও এত করে বলছিল তাই আর কি। এখন মিলনের রাগ কিভাবে ভাঙ্গাবো বল? কল রিসিভ করছে না এখন। মাইশার কথা শুনে ভূমিকা সূচনা কিছুক্ষণ ভাবল। তারপর সূচনা বলল, আচ্ছা, মিলনকে মেসেজ তো করতে পারিস? হ্যাঁ। তো? ভূমিকা তোর কাছে কিছু ছন্দ আছে না? প্রেমময়? তো? ভূমিকা, তো তুই মাইশাকে এখন তোর কিছু ছন্দ দিবি, যেগুলা দিয়ে প্রকাশ হবে মাইশা মিলনকে ভালোবাসে। সূচনার বুদ্ধি বাকি দুজনের পছন্দ হলো। তখন মাইশাকে উদ্দেশ্য করে ভূমিকা বলল, ওসব ভাবতে আমার একটু সময় লাগবে। তোকে আমি মেসেজ করে দিব। আচ্ছা দিস। কিন্তু আমার 56 নাম্বারে মেসেজ করিস। ঠিক আছে। তখন সূচনা গিয়ে ভূমিকার ডায়েরি নিয়ে আসলো। ভূমিকার যখন থেকে বুদ্ধি হয়েছে তখন থেকে ডায়েরি লিখে। একটা ডায়েরিতে তার কিছু অনুভূতির ছন্দ আর একটাতে তার জীবন কাহিনী। সামান্য রাগ কি পারে আমাদের ভালোবাসা শেষ করতে? কেন এত দূরে যাও, ভুল বুঝে? পারি না তো সইতে। ভালোবাসি গো প্রিয়, বড্ড ভালোবাসি। শরৎ স্নিগ্ধ হাওয়ায় খোঁজে পাই তোমায়। কাশফুলের নরম তুলতুলে ছোঁয়ায় খোঁজে নিও আমায়। প্রিয়, পারো না সবটা ভুলে গিয়ে আবার তোমার প্রেয়সীকে আপনি জড়িয়ে নিতে? সবটা লিখে ভূমিকা 65 নাম্বারে মেসেজ করে দিল। তারপর মাইশার নাম্বারে আবার কল করল কিন্তু ওপাশ থেকে রিসিভ হলো না। তাই ভূমিকা ফোনটা বারান্দার চেয়ারে রেখে বাড়ির ভিতর চলে গেল। তখন শুরু হলো শর্তলোভ দেখানো বৃষ্টি। বৃষ্টির শব্দ শুনে ভূমিকা বাইরে বেরিয়ে এলো। বৃষ্টি হচ্ছে ভূমিকার দুর্বলতা। সে মনে করে বৃষ্টির পানিতে সকল কষ্ট, ধোঁয়াশা ভুলে যাওয়ার ক্ষমতা রয়েছে। ভূমিকা ততক্ষণ পর্যন্ত বৃষ্টিতে ভিজল যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি থামল। হাচ্চু, শু, হাচ্চু। ভিজলি কেন বৃষ্টিতে? মাকে বলে দিচ্ছি। মা। উমম উমম। ভূমিকা তার বোনের মুখ চেপে ধরল। এখন যদি আমিশা আলম বৃষ্টিতে ভেজার কথা জানতে পারে তাহলে তুলকালাম কাণ্ড শুরু করবে। যেটা এই মুহূর্তে ভূমিকা চায় না। ভূমিকা বৃষ্টিতে ভিজলেই তার সর্দি জ্বর হয়। কিন্তু তারপরও বৃষ্টিতে ভিজতে তার বেশ লাগে। সূচনাকে খাবারের লোভ দেখিয়ে ভূমিকা মুখ বন্ধ করে দিল। রাত তখন 9টা। ভূমিকা নিজের গায়ে শাল জড়িয়ে পড়ার টেবিলে পড়ছে। ভূমিকার শাল জোড়ানোর কারণ হলো তার শরীর কাঁপছে। ভূমিকা বেশ বুঝতে পারছে তার রাতে জ্বর আসবে। হঠাৎ সূচনার ফোন বেজে উঠল। সূচনা এখন পাশের বাড়িতে গেছে তার মায়ের সাথে। কিন্তু মোবাইল ফোনটা ভূমিকার কাছে রেখে গেছে। ভূমিকা মোবাইলটা হাতে নিয়ে দেখল মাইশাকে মেসেজ করা নাম্বারটা। বিকেলে ভূমিকার সিম কার্ডে ব্যালেন্স না থাকায় সে সূচনার মোবাইল থেকে মেসেজ করেছিল। ভূমিকা মাইশা মনে করে কলটা রিসিভ করল। তখন ওপাশ থেকে কর্কশ কণ্ঠে শোনা গেল, তোমাকে কতবার বলবো মিসকাত? তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে তুমি এখন ম্যারিড। ফার্দার এমন মেসেজ করলে কিন্তু আমি তোমার হাসবেন্ডকে জানিয়ে দিব। ওপাশ থেকে পুরুষ কণ্ঠে এসব কথা শুনে ভূমিকা ভড়কে গেল। এটা তো মাইশার নাম্বার। তাহলে ছেলে আসলো কোথা থেকে? ভূমিকা নাম্বার ভুল হয়েছে মনে করে মাইশার দেওয়া নাম্বারটা মিল করল। তখন দেখল মাইশার দেওয়া নাম্বারের লাস্ট ডিজিট 56। আর তার মেসেজ করা নাম্বারের লাস্ট ডিজিট 65। তখন ভূমিকা নিজের ভুল বুঝতে পেরে ওপাশের ব্যক্তির উদ্দেশ্য বলল, আমি মিসকাত নই। ভুল করে আমার ফ্রেন্ডের জায়গায় আমি আপনাকে মেসেজ করেছি।
শীতল সে কণ্ঠস্বর সমুদ্রের কর্ণ অবধি আসতেই সে থমকে গেল। কিছুটা গলা ভাঙ্গা আর টানটান ছিল স্বরটা। কিন্তু সমুদ্রের মনে হলো এই প্রথম সে কোনো নারীর নিখুঁত কণ্ঠস্বর শুনল। সেই শীতল কণ্ঠ সমুদ্রের রাগকে সেকেন্ডে হওয়ায় নিরুদ্দেশ করে দিল। এত ভালো শুনতে কারো কণ্ঠস্বর হয়? নাকি ভাঙা কণ্ঠস্বরে এমনটা মনে হচ্ছে সমুদ্রের? হ্যালো, শুনতে পারছেন আমার কথা? মেয়েটির কথায় সমুদ্রের ঘোর ভাঙল। এতক্ষণে সে বুঝতে পারল এইটা তার এক্স মিসকাতের কণ্ঠস্বর নয়। সমুদ্র নিজের উত্তেজনা কমিয়ে বলল, ও হ্যাঁ, সরি, আসলে আমি ভুল। ঠিক আছে, আমি বুঝতে পারছি। ভুলটা আমার ছিল। আপনি কি মেসেজটা অন্য কাউকে দিচ্ছিলেন? আমার ফ্রেন্ডকে? ওহ, কিন্তু অনুভূতি দিয়ে লিখাটা বেশ মণিমুগ্ধকর। ওহ, ধন্যবাদ। এবার দুপাশে ব্যক্তি চুপ করে রইল। সমুদ্র আর কি জিজ্ঞেস করবে তা খুঁজে পাচ্ছে না। ভূমিকা নিজ থেকেও কথা বলছে না। তখন ভূমিকা ভাবল কল কেটে দেওয়া উচিত। তাই সে বলল, ওকে, বাই। অপরিচিত একটা মেয়ে যখন বাই বলে তখন তাকে আটকানোর ক্ষমতা কারো থাকে না। তাই সমুদ্র চুপচাপ বাই বলে তাকে যেতে দিল। কিন্তু সমুদ্র বুঝতে পারল তার অবাধ্য অনুভূতির রানী হবে ওপাশের মেয়েটি। শর্ত পুকুরের স্বচ্ছ পানিতে থাকা শুভ্র শাপলার হাসি কেন যেন সমুদ্রের মনে হলো ওপাশে থাকা প্রেয়সীর হাসির মতো। সূচনা ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। তখন সে ভূমিকার ভুলের সুযোগ নিয়েছিল। কিন্তু কে জানতো ভূমিকাও সমুদ্রকে ভালোবাসবে? তাহলে তো সূচনা আগেই দূরে সরে আসত। তবে এখন যে অনেকটা দেরি হয়ে গেছে। অনেকটা। সমুদ্র, তুমি আজকে ফ্যাক্টরিতে গেছিলে? নয়ন হক অর্থাৎ সমুদ্র তার বাবার কথা শুনে খাওয়া থামিয়ে দিল। সমুদ্রের সামনে সবার হাঁটু কাঁপে কিন্তু এই মানুষটার সামনে সমুদ্রের হাঁটু কাঁপে। প্লেটে থাকা শুকনো সাদা ভাত নাড়তে নাড়তে সমুদ্র উত্তর দিল, হ্যাঁ। কিন্তু তুমি তো 1 সপ্তাহের জন্য ছুটি নিয়েছিলে। নিয়েছিলাম। কিন্তু সেই ছুটি কোনো দরকার নেই। সমুদ্র কথাটা বলল ভূমিকার দিকে করা দৃষ্টিতে তাকিয়ে। ভূমিকা তার দৃষ্টি নামিয়ে নিল। নয়ন হক কঠিন কঠিন কণ্ঠে বলল, কাল তোমাদের জন্য বৌভাতে অনুষ্ঠান করা হয়েছে। আশা করি আগামী কাল বাড়িতে থাকবে। সমুদ্র তার বাবার কথার উপর আর কিছু বলার সুযোগ পেল না। নয়ন হক তার খাবারের প্লেটে পানি ঢেলে বললেন, ড্রেজার্ট রুমে পাঠিয়ে দিও তানজুর মা। নয়ন হক নিজের রুমের দিকে পা বাড়ালেন। তারপর পরই সমুদ্রের মেজ চাচা উঠে গেলেন। তাদেরকে উঠতে দেখে তিহান মন্তব্য করল, ইন্নালিল্লাহ। বড় আব্বু কি রাগ করল? তিহানের কথায় রাফিয়া তাদের হাতে খোঁচা দিয়ে ফিসফিস করে বলল, তুমি একটু চুপ থাকতে পারো না? কথা বলার সাথে রাফিয়া ইশারায় সমুদ্রের দিকে তাকাতে বলল। তিহান সেদিকে দৃষ্টি তাক করে নিজের মাথা নিচু করে নিল। সমুদ্রের চেহারা লাল হয়ে আছে। বাড়ির সবাই নয়ন হককে যেমন ভয় পায় তেমন সমুদ্রকেও ভয় পাই। কারো কথায় কান না দিয়ে সমুদ্র খাওয়া শেষ করে রুমে চলে গেল। তখন সবাই দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মিহুর ইচ্ছে করছে খুশি গান করতে। কিন্তু খাওয়ার সময় গান করা বারণ বলে সে নিজের ইচ্ছেকে দমিয়ে রাখল। ভূমিকা খাওয়ার ফাঁকে ফাঁকে সবকিছুই খেয়াল করছিল। এবাড়ির নিয়ম রীতি সে হালকা বুঝে নিয়েছে। ভূমিকা প্লেটে করে পুডিং নিয়ে রুমে প্রবেশ করল। তখন সে দেখলে সমুদ্র তার ফোন নিয়ে কিছু একটা করছে। আর মুখে স্পষ্ট রাগের ছাপ। ভূমিকা প্রথম থেকে সমুদ্রকে ভয় পাই। তাই এখনো ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, কি করছেন? ভয়ার্ত কণ্ঠস্বরে সমুদ্র বুঝল এটা ভূমিকা। সমুদ্রের সাথে ভূমিকার যতবারই কথা হয়েছে সবসময় ভয়ই বলে। তাই ভূমিকার কণ্ঠস্বর তার মুখস্থ। বিরক্তকর ভাবে সমুদ্র মোবাইল ফোন ভূমিকার দিকে এগিয়ে দিয়ে বলল, পাসওয়ার্ড দাও। মানে? সমুদ্র ভূমিকার দিকে কয়েক পা এগিয়ে গিয়ে রাগান্বিত স্বরে বলল, বাংলা কথা বুঝো না? তোমার মোবাইলের পাসওয়ার্ডটা দাও। ভূমিকা ভড়কে গিয়ে তাড়াতাড়ি পাসওয়ার্ড দিয়ে দিল। সমুদ্র তার থেকে কয়েক ইঞ্চি লম্বা। তাই ভূমিকা দেখছে না সমুদ্র কি করছে। ভয়ার্তভাবে আবারও জিজ্ঞেস করল, কি করছেন? সমুদ্র এক পলক তাকালো অগ্নি দৃষ্টিতে। এতেই ভূমিকার জানার ইচ্ছে মাটিচাপা হয়ে গেল। তবুও সে নিজের চোখকান খোলা রাখল। অবাধ্য অনুভূতি। পর্ব 05। লেখিকা আমি শানুর। ভূমি, সব ঠিক আছে? ভূমিকা না।
সমুদ্র। সমুদ্র হক। স। সমুদ্র। সূচনার কপালে বিন্দু ঘাম দেখা দিল। সমুদ্রের সাথে এখন কোন মুখে কথা বলবে? আর সমুদ্র ভূমিকার নাম্বার থেকে কল করছে কেন? সূচনা কল কেটে দিতে যাবে তখন সমুদ্র বলল, খবরদার কল কাটবে না। সূচনা, তুমি আমার রাগ সম্পর্কে ভালোই জানো। এ কথায় সূচনা আর কল কাটার সাহস পেল না। সমুদ্র ভূমিকার দিকে এক পলক তাকিয়ে দেখল ভূমিকা মুখ গোমড়া করে মাথা নিচু করে আছে। সমুদ্র মোবাইল নিয়ে বেলকনিতে চলে গেল। তুমি আমাকে ঠকালে কেন? ভূমিকার সাথে আমার বিয়ে কেন দিলে? কোন অধিকারে? ভূমিকার সাথে তোমার বিয়ে হওয়ার কথা প্রথম থেকেই ছিল। তোমার পরিবারের সবাই ভূমিকাকে দেখেছে। একদম আমার পরিবারের দোষ দিবে না। উনাদের তুমি ভূমিকাকে দেখিয়েছ তাই ভূমিকাকে পছন্দ করেছে। নিজের চালাকি ধরা পড়ায় সূচনা চুপ হয়ে গেল। তখন সমুদ্র বলল, এমনটা কেন করলে তুমি? যা হবার হয়ে গেছে। এখন তোমার ওয়াইফ ভূমি। আমি তোমার শালিকা হয় শুধু। জাস্ট শাট আপ। একদম আমাকে জ্ঞান দিবে না। তুমি শুধু আমার না ভূমিকার লাইফও নষ্ট করেছ। মোটেও না। ভূমিকা তোমাকে ভালোবাসে আর তোমাকে। ওয়েট ওয়েট। কি বলছো তুমি? যা বলছি ঠিকই বলছি। আর তুমিও ভূমিকাকে ভালোবাসো আমাকে না। হোয়াট আর ইউ গন মেড? তোমার সাথে রিলেশন ছিল আমার। যার সাথে রিলেশন থাকে তাকেই যে ভালোবাসতে হবে এমন কোনো কথা না। বাই। হ্যালো হ্যালো। সূচনা কল কেটে দিল। রেগে গিয়ে সমুদ্র মোবাইল ফোন ভেঙে ফেলল। ততক্ষণে ভূমিকা এসে দেখে তার ফোন ভেঙে টুকরো টুকরো হয়ে আছে। ভূমিকা ভয় পেয়ে মুখে হাত দিল। সমুদ্রের দৃষ্টি ভূমিকার দিকে গেল। সে বিদ্যুতের গতিতে দৌড়ে এসে ভূমিকাকে দেয়ালের সাথে আটকে ফেলল। কর্কশ স্বরে বলল, সূচনা এমন কেন করছে? জাস্ট টেল মি ডেম ইট। ভূমিকার মুখ থেকে টু শব্দও বের হচ্ছে না। সমুদ্র রাগের মাঝে খেয়াল করল ভূমিকা ভয়ে ছুটে কাঁপছে। তখন তার রাগ কমে এলো। সমুদ্রকে সবাই ভয় পেলেও ভূমিকার মতো করে কেউ ভয় পায় না। এক পলক ভূমিকার দিকে তাকিয়ে দেখল সে চোখমুখ বন্ধ করে কাঁপছে। সমুদ্র ভূমিকার সামনে থেকে সরে গেল। কনকনে শীতের মধ্যে হাত পা গুটিয়ে ঘুমানোর চেষ্টা করছে ভূমিকা। সমুদ্র তাকে বিছানায় জায়গা দেয়নি যার জন্য তাকে নিচে শুতে হলো। আর না তাকে জোড়ানোর জন্য কম্বল দিল। ভূমিকা চোখ বন্ধ করতে আভাস পেল বাল্ব বন্ধ করা হয়েছে। অমনি ভূমিকা লাফিয়ে বলল, না না, প্লিজ প্লিজ লাইট অফ করবেন না। মৃদুস্বরে চিৎকার শুনে সমুদ্র লাইট জ্বালালো। সমুদ্র জানে ভূমিকা অন্ধকারে ভয় পায়। শুধু ভয় পায় না, যথেষ্ট ভয় পায়। পুরা একটা রাত ভূমিকা সমুদ্র বন্ধ রুমে আটকা পড়েছিল। না ছিল সেই রুমে কোনো বিদ্যুৎ, না বেরোনোর রাস্তা। সমুদ্র ফ্যাশনের কিছু কাজের জন্য ভূমিকার কলেজে যেতে হয়েছিল তার বাবার সাথে। সমুদ্র তাদের কলেজ ঘুরতে ঘুরতে একসময় স্টোর রুমে ঢুকে পড়ে। সে স্টোর রুমে ঢুকার খানিকের মধ্যে দরজা বন্ধ হয়ে যায়। তখন সমুদ্র রুমের আশপাশ খেয়াল করে দেখে একটি মেয়ে পুরাতন জিনিসের মধ্যে কিছু একটা খুঁজছে। তাকে দেখে সমুদ্র বলে উঠে, এই মেয়ে, তুমি স্টোর রুমে কি খুঁজছো? হঠাৎ কারো কণ্ঠ শুনে ভূমিকা ভয় পেয়ে যায়। পেছনে ফিরে দেখে প্রায় 6 ফিটের মতো লম্বা একটা মানুষ দাঁড়িয়ে আছে। ভূমিকা তাকে দেখে চিৎকার করতে যাবে তখন মূর্তিটি তার মুখ চেপে ধরে ধমক দিয়ে বলল, স্ট্রেঞ্জ, চিৎকার করছো কেন? এখানে কি করছো? ও, অ্যাকচুয়ালি কলেজের বড় ভাই বলল স্টোর রুমে নাকি তাদের গিটার আছে। আমাকে বলল ওটা খোঁজে তাদের কাছে নিয়ে যেতে। তাই। আর অমনি তুমি তাদের কথা মেনে নিলে? অদ্ভুত তো। এই এক সেকেন্ড, তুমি মিস বকবক না? সেদিন আমার শার্ট নষ্ট করলে? তোমার সাথে তো এমনটা হওয়ারই ছিল। ভালো হয়েছে। এখন স্টোর রুমে পড়ে থাকো। সমুদ্রের কথা শুনে ভূমিকা ভড়কে গেল। তার সাথে তো আজই দেখা হলো মানুষটার। তাহলে সে কখন বকবক করল? বকবক শব্দটা শুনতে সূচনার নাম মাথায় এলো। ভূমিকা বুঝতে পারল সমুদ্র সূচনার কথা বলছে। যখন সে সমুদ্রকে সবটা বুঝাতে যাবে তখন সমুদ্র তার তিল চিহ্নটা উঠানোর চেষ্টা করল। তাতে ভূমিকা অনেকটা ব্যথা পেল। ব্যথার ছুটে তার চোখে জল চলে এলো।
অনেক চেষ্টার পরও যখন ভূমিকার তিল চিহ্ন উঠাতে পারল না তখন সমুদ্র বুঝল এইটা তার আসল তিল। তাহলে গতদিনে দেখা মেয়েটিকে? সমুদ্র আমতা আমতা করে বলল, ও আসলে একটা মেয়ে গতদিন আমার। ও আমার বোন ছিল সূচনা, আমি ভূমিকা। ও একটু ফাজিল। শুধু একটু না, বড্ড ফাজিল। সমুদ্রের বলার স্টাইল দেখে ভূমিকা ফিক করে হেসে দিল। ভূমিকার হাসিতে সমুদ্রও মুচকি হাসল। সেদিন শত চেষ্টা করেও তারা স্টোর রুমের দরজা খুলতে পারেনি। রাত গভীর হওয়ার সাথে সাথে অন্ধকারও বাড়তে লাগল। সেই সাথে ভূমিকার ভয়ও। তখন সমুদ্র তার পকেটে থাকা লাইটার জ্বালিয়ে রেখেছিলে। তাতে ভূমিকার ভয় একটুখানি কমে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু সমুদ্র সারারাত জেগে ভূমিকার পাশে ছিল। তার যত্ন নিয়েছিল। মূলত সেদিনই ভূমিকা সমুদ্রের প্রেমে পড়েছিল। অতীতের পাতা থেকে বেরিয়ে ভূমিকা বলল, প্লিজ লাইটটা অন করা থাক। আপনি তো জানেন আমি অন্ধকারে কতটা ভয় পাই। ভূমিকার করুণাময় কথা শুনে সমুদ্রের মায়া হলো। সে বালোটা অন রেখে বিছানায় ঘুমাতে আসলো। চোখের পাতা লেগে আসতেই তার চোখের সামনে ভেসে উঠল সূচনার চেহারা। সমুদ্র ভাবতে লাগলো সূচনার সাথে তার প্রেমটা কিভাবে শুরু হয়েছিল। সেদিন সমুদ্রের তার বাবা চাচার অফিসের প্রথম দিন। সম্পূর্ণ ফর্মাল ড্রেসে সে বেরিয়েছে। সমুদ্র নিজে গাড়ি ড্রাইভ করে আসছিল। তখন মাঝপথে এক তরুণীরা দেখা পেল। সেই তরুণী তাকে গাড়ি থামাতে বলে বলল, সামনে আমার কলেজ মামা, যাওয়া যাক। সমুদ্রের উত্তরের অপেক্ষা না করে মেয়েটি গাড়িতে উঠে পড়ল। এমন কাণ্ডে সমুদ্রের রাগ হল। কিন্তু অপরিচিত কার সামনে সে রাগ দেখায় কম। তাই চুপচাপ বিষয়টা হজম করল। কিন্তু হজম করা মনে হয় মেয়েটার সহ্য হল না। মেয়েটি সমুদ্রের উদ্দেশ্য বলল, আচ্ছা মামা, আপনি এত হ্যান্ডসাম হওয়া সত্ত্বেও গাড়ি চালাচ্ছেন কেন? সমুদ্র প্রত্যুত্তরে বলতে যাবে তখন মেয়েটা নিজে নিজে বলল, ওহো, হ্যান্ডসাম ড্রাইভার দেখলে মেয়েরা গাড়িতে উঠবে বেশি। তাই না? আপনি তো কম ছ্যাঁচড়া নন মামা। সমুদ্র এবারে যথেষ্ট রেগে গেল। কোন দিক দিয়ে মনে হচ্ছে তাকে ড্রাইভার? মেয়েটা কি জোকস করছে? আর না জেনে শুনে ছ্যাঁচড়া বলছে? সমুদ্রের রাগে বলল, লিসেন ইউ। উফ। এক সেকেন্ড, আমি কলটা রিসিভ করি। সমুদ্রের কিছু বলার আগেই মেয়েটার মোবাইলে কল এলো। মেয়েটি কল রিসিভ করতে লাফিয়ে উঠল। তারপর উচ্চস্বরে বলল, ওয়াও গ্রেট। কংগ্রাচুলেশনস ইয়ার। আমি খালাম্নি হলাম, ইস। আমার যে কি খুশি লাগছে। আজকে যদি আমার টেস্ট না থাকতো না তাহলে দৌড়ে তোর কাছে চলে যেতাম। মেয়েটির কথা বলা বন্ধ হলো। তখন ও পাশের ব্যক্তি কথা বলছে। মেয়েটি আবারও বলল, গাড়িতে এয়ার প্যাঁচা মুখ মার্কা একটা ড্রাইভার সাথে আছে। উহু, দেখতে সুন্দর না? সমুদ্র ভীষণ রেগে গেল। তাকে প্যাঁচা বলা হচ্ছে? সামনে জ্যাম না থাকা সত্ত্বেও সমুদ্র বারবার হর্ন দিতে লাগল। বিরক্ত হয়ে মেয়েটি কল কেটে দিয়ে শাসিয়ে বলল, দেখছেন না কথা বলছি? সামান্য সেন্স কি আপনার মধ্যে আছে মিস্টার খাম্বাম্যান? হোয়াট? খাম্বা? খাম্বা নয়তো কি? বিরক্তিকর পার্সন। নিজে কি হ্যাঁ, মিস? বকবক। ইউ। কথা বলায় বেকার। ব্যাগ থেকে কলম বের করে মেয়েটি নাড়াতে লাগল। সাথে বিড়বিড় করছে। তখন ভুলক্রমে কলমের কালি সবটা বের হয়ে সমুদ্রের সাদা শার্টে আর মুখে হয়ে যায়। রাগের সীমা ছাড়িয়ে সমুদ্র বলে, জাস্ট গেট আউট। সূচনা বিদ্যুৎ গতিতে দৌড়ে পালালো। বর্তমানে সমুদ্র হতাশ আছে। পুরাতন স্মৃতি মনে পড়তে মনটা কেমন যেন হয়ে যায়। সমুদ্র পরে সূচনার থেকে জানতে পেরেছিল এটা একটা ডেয়ার ছিল। আর কিছুদিন পর সূচনা সরিও বলে। সমুদ্র তো ভালোবাসত সেদিনের ছন্দ পাঠানো মেয়েটাকে। আর সে জানতেও পারে মেয়েটা সূচনা ছিল। সূচনাই বলেছিল তাকে। তাহলে ভূমিকা মাঝখানে কখন আসলো? ভূমিকাকে কখন ভালোবাসলো? হাজারে প্রশ্ন মাথায় নিয়ে সমুদ্র ঘুমের রাজ্য পাড়ি জমালো। ভূমিকা অনেকক্ষণ ধরে খেয়াল করছে প্রেম নামের ছোট বাচ্চাটা তার দিকে চেয়ে আছে। ভূমিকা তখন বাচ্চাটার কাছে গিয়ে বলল, কেমন আছো পিচ্চু? আমি পিত্তু না। প্রেম। কি প্রেম? না প্রেম। প্রেম? দেত, তুমি পত্তা, কিত্তু দানো না। প্রেমের কথা শুনে ভূমিকা হেসে ফেলল। সকাল থেকে তাদের বাড়িটা সাজানো হচ্ছে। তাই বাড়ির সবাই ব্যস্ত।
সকালে সূচনা আর তার মাকে জানানো হয়েছে বৌভাতের কথা। ভূমিকা মূলত তাদের জন্য অপেক্ষা করছে। আর সাথে প্রেমের সাথে আড্ডা দিচ্ছে। অবাধ্য অনুভূতি। পর্ব 06। লেখিকা আমি শানুর। সমুদ্র, আমি তোমাকে সব সত্যি বলার পর হয়তো তুমি আমাকে ঠকবাজ বলতে পারো। বাট সত্যিটা আমি আর লুকিয়ে রাখতে পারবো না। কি সত্যি? আর তুমি যে মিথ্যা বলবে না তার কি গ্যারান্টি আছে? সবটা শোনার পর তুমি নিজেই ডিসাইড করে নিও কোনটা সত্য আর কোনটা মিথ্যা। সমুদ্র শীতল দৃষ্টিতে সূচনার দিকে তাকালো। কি এমন সত্যি বলবে সূচনা? কিছুটা সময় নিয়ে সূচনা বলল, তোমার সাথে যেদিন দেখা হয় সেদিনই তোমাকে আমার ভালো লাগে। তাই আমি রোজ রোজ তোমার সাথে ঝগড়া করার জন্য উঠে পড়ে লাগতাম। আমার বান্ধবীদের দ্বারা তোমার নাম্বার খুঁজে পাই আমি। তারপর একদিন তোমাকে কল করতে গিয়ে দেখি নাম্বারটা আগে থেকে আমার মোবাইলে আছে। আর তোমার নাম্বার থেকে কলও এসেছে। সেই কলের ডেট দেখে বুঝতে পারি ভূমিকার সাথে কথা হয়েছে তোমার। তোমার ব্যাপারে সবটা ভূমিকাকে বলার পর ভূমিকা আমাকে তোমার নাম্বার কিভাবে পেল তা বলে। তখন আমার কাজটা আরো সহজ হয়ে যায়। এরপর তোমাকে কল দিলাম। আর তুমি আমাকে ভূমিকা মনে করেই কথা বললে। তোমাকে ছন্দ, চিরকুট যা পাঠাতাম সবটা ভূমির লেখা ছিল। আমি কোনোদিনও এসব লিখিনি। কিন্তু আমি বুঝতে পেরেছিলাম তুমি ছন্দের মাধ্যমে আমাকে চাও। তাই বাধ্য হয়ে অন্যের জিনিস চুরি করতে হয়। কিন্তু আমি তখন জানতাম না যে ভূমিকাও তোমাকে ভালোবাসে। সূচনা চোখ ভর্তি জল নিয়ে সমুদ্রের দিকে তাকালো। এখনো মনে হয় সমুদ্র ঘোরের মধ্যে আছে। সমুদ্রকে সামলানোর জন্য সূচনা কিছুটা সময় দিল। তারপর হাতে থাকা কালো রঙের ডায়েরি সমুদ্রের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা ভূমির তৃতীয় ডায়েরি। যেটাতে তোমাকে নিয়ে লিখা ওর অবাধ্য অনুভূতি আছে। একদিন না একদিন আমার সত্যিটা তুমি জানতে। তখন যদি আমরা ম্যারিডও হতাম তুমি কখনো আমাকে মানতে না। সমুদ্র, তুমি আমাকে না আমার পাঠানোর কাগজে লিখা চিরকুট আর ভূমির কণ্ঠস্বরকে ভালোবেসেছ। ওর মতো নরম মনের মেয়েকে তুমি ভালোবাসতে চাইতে, তাই বারবার আমাকে নরম হতে বলতে। একবার তুমি ভূমিকাকে ভালো ভাবে চিনো, দেখবে তুমি ওকে আবারও ভালোবেসে ফেলেছ। এসব শুনে সমুদ্র নির্বাক হয়ে গেল। এই মুহূর্তে তার কি বলা উচিত সেটাই ভুলে গেল। তবে সে একটা প্রশ্নের উত্তর নিশ্চয়ই পেল। তা হলো সূচনার সাথে প্রেমের সম্পর্কে থাকা অবস্থাতে তার নিজের মধ্যে একরকম অস্বস্তি হতো। মনে হতো সূচনা তার জন্য রাইট পারসন নয়, সমুদ্র তাকে ভালোবাসে না। কিন্তু যখন তার পাঠানো চিরকুট পড়ত মুহূর্তে সব প্রশ্ন ধোঁয়ায় মিলিয়ে যেত। আজ সমুদ্র সেই প্রশ্নের উত্তর পেয়ে গেছে। সূচনা আবারও বলল, ভূমি দেখতে আমার মতো হলেও ও আমার মতো সবার সাথে মিশতে পারে না। বকবক করে না, ওর লাইফে একমাত্র আমার সাথেই ও ফাজলামো করে, মারামারি করে, যত ইচ্ছে কথা বলে, আর আমি ওর অনুভূতি বুঝিনি। তুমি প্লিজ ওকে কষ্ট দিও না। বৌভাতে অনুষ্ঠানটা ভালোভাবেই মিটে গেল। সময় গড়াতে লাগল। রাত পেরিয়ে সূর্যি মামার দেখা মিলল। তাদের বিয়ের 10টা দিন পার হয়ে গেল। কিন্তু সমুদ্র এখনো ভূমিকার সাথে নরমাল হতে পারেনি। আর না ভূমিকা চেষ্টা করেছে। সে তো সমুদ্রকে বাঘের মতো ভয় পাই। তবে বাড়ির বাকি সবার সাথে ভূমিকার সম্পর্ক বেশ জমে গেছে। সবাই তাকে পছন্দ করে। আজ সকাল থেকে ভূমিকার মনটা বেশ ফুরফুরে। ভূমিকা আজ মনে মনে ঠিক করে রেখেছে তার শ্বশুরকে জবর কথা বলবে। যার জন্য সে সাহায্য চাইতে এসেছে রাফিয়া, তিহান, মিহু আর অধরার কাছে। তখন সেই চারজন নাস্তার টেবিলে বসেছিল। তাদের অপর পাশে প্রেম বিজ্ঞদের মতো চেয়ে আছে। ভূমিকা প্রেমের পাশের চেয়ারে বসে চার মূর্তির উদ্দেশ্য বলল, আমাকে একটা হেল্প করতে পারবে তোমরা? ইন্নালিল্লাহ, ভাবি কি হেল্প? তিহান, আসলে তিহান ভাইয়া আমি চাইছিলাম যে ফ্যাশন ডিজাইনিং এর কাজ করতে। পড়াশোনাটাও আমি ডিজাইনিং নিয়ে পড়ি তাই আর কি। যদি বউ সাজো গো, তবে। মিহু, মিহু চুপ কর। বড় ভাবি ইম্পর্ট্যান্ট কথা বলছে। অধরা, ইন্নালিল্লাহ, ভাবি ফ্যাশন ডিজাইনিং? তিহান, হুম, কিন্তু বাবা মারা কি রাজি হবে? রাফিয়া, ভাবার বিষয় তো সেটা। এমনিতে এখন আমাদের বিজনেস প্ল্যানিংয়ে একজনের দরকার। আর বড় বাবা ভাবছিল নতুন জন নিয়োগ দেওয়ার জন্য।
নিয়োগের কি দরকার বড় ভাবি থাকলে? অধরা: হ্যাঁ, মিহু। বড় ভাবি আছে সেটা না। বাড়ির বউকে বড়রা কাজ করতে দিবে কিনা সেটা কথা। রাফিয়া: সবাই কিছুক্ষণ নখ কামড়িয়ে ভাবতে লাগলো কি করা যায়। তখন ভূমিকা বলল, সবাই যখন নাস্তা করতে আসবে তখন তিহান ভাইয়া বিজনেসের টপিকটা তুলবেন, আর তখন আপনি বলবেন যে প্ল্যানিংয়ের জন্য যে মানুষকে দরকার সেটা আমাকে নিতে। ব্যাস। তখন আমিও বলবো, ইন্নালিল্লাহ। ভাবি আমার মরার শখ জাগেনি। এখনো মাত্র একটা বাচ্চা জন্ম হলো। আমার তো ক্রিকেট টিম বানানোর ইচ্ছে আছে। আমার আশায় জল ঢেলে দিয়েন না ভাবি। তিহানের কথা শুনে রাফিয়া তার হাতে চিমটি দিল। ব্যথা পেয়ে তিহান বলল, ভুল কি বললাম? বড় চাচা আর ভাইয়ের সামনে আমার মুখ থেকে টু শব্দও বের হয় না। আর আমি কি না? বাদ দাও ভাবি। তাহলে আর কি? বড় ভাবি তুমি বলবে যবে কথা আর আমরা সবাই সাপোর্ট করব। ওকে? অধরা: ভূমিকা মুখ গোমরা করে বলল, ওকে। বাবা, ও আমি বলছিলাম যে। কি বৌমা? ও বলছিলাম যে। বলো। ভূমিকা তার দেবর ননদের দিকে তাকালো। সবাই ইশারায় বলতে বলছে। ভূমিকা কিছুটা সময় নিয়ে বলল, বাবা আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে চাকরি করতে চাই। একদমে চোখ বন্ধ করে কথাটি বলে ভূমিকা চোখ খুলল। বাড়ির সব বড়রা তার দিকে রসগোল্লার সাইজের চোখ করে তাকিয়ে আছে। এদের এমন চাহনি দেখে ভূমিকা ঢোক গিলল। সমুদ্রের দিকে তাকিয়ে দেখল সেও সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আছে। ভূমিকা আমতা আমতা করে বলল, সস। সরি। সরি কেন বলছো বৌমা? ফ্যাশন ডিজাইনিং নিয়ে তুমি পড়াশোনা করেছ। তাহলে তা নিয়ে চাকরি করতে আপত্তি কিসের? আমি তো ভাবছিলাম তোমাকে আপনাদের বিজনেসে অ্যাড করতে। কারণ তোমার শাশুড়ি মায়েরা তো ঘরের কাজ করতে দিবে না, তাহলে বাইরের কাজটা না হয় করো। কি বলিস মাহফুজ? হ্যাঁ বড় ভাই। বড় বৌমাকে দিয়ে প্রথম সামান্য কাজ বুঝিয়ে দিলাম, তা যদি ঠিক মতো করে তাহলে একদম আমাদের সাথে কাজ করবে। সমুদ্রের বাবা এবং মেজ চাচার কথা শুনে সবাই হা হয়ে গেল। ভূমিকা নিজেও কিছু বলতে পারছে না। সে কোনোদিন ভাবেনি যে তার শ্বশুর এত জলদি রাজি হবে। ভূমিকা খুশি হয়ে বলল, তাহলে বাবা কখন জয়েন করব? আজ তো 25 তারিখ। বৌভাতের পরও তোমাকে সমুদ্রের মা তোমার বাড়িতে যেতে দিল না। আজ তোমার বিকেলের দিকে তুমি আর সমুদ্র যাও। কিছুদিন ঘুরে আসো। তারপর এসে না হয় জয়েন দিও। কারণ আমাদের নিয়মে ছুটি মিলে না। ভূমিকা আকাশ ছোঁয়া পরিমাণ খুশি হল। কতদিন পর তার মাবনকে দেখবে। কিন্তু ভূমিকার আনন্দটা মনে হয় সমুদ্রের সহ্য হল না। সে বিপত্তি ঘটিয়ে বলল, আমার যাওয়ার কি দরকার? আমি অফিস গেলাম। তিহান তুই ওকে নামিয়ে দিস। ইন্নালিল্লাহ। আমি কেন নামিয়ে দিব? তোমার বউ তুমি দেখো। তিহানের দিকে সমুদ্র অগ্নি দৃষ্টিতে তাকালো। সব কথায় খালি গারত্তারামি করে তিহান। আজ যদি খাবার টেবিলে বড়রা না থাকতো তাহলে নিশ্চিত তিহান মার খেত। কিন্তু উল্টা সমুদ্রকে ধমক দিয়ে নয়ন হক বললেন, তুমি ভূমিকার সাথে যাচ্ছ সেটা ফাইনাল। নো মোর ওয়ার্ড। এবারে রাগান্বিত দৃষ্টিতে ভূমিকার দিকে তাকালো। কেন যেন এই দৃষ্টির অর্থ ভূমিকার মনে হলো এমনটা, তোমাকে একা পায়, শায়েস্তা করব। ভূমিকা ঢুক গিলল। এতে তার কি দোষ আছে? সবটা তো বাবা করল। কত কাপড় নিচ্ছ? কদিনের জন্য থাকবে? সমুদ্রের কথা শুনে ভূমিকা হাবলার মতো দাঁড়িয়ে রইল। সে মাত্র 3টা কাপড় নিয়েছে। আর অমনি বেশি হয়ে গেল? ভূমিকা চুপচাপ দাঁড়িয়ে রইল। বিরক্ত হয়ে সমুদ্র আবারও বলল, দাঁড়িয়ে আছো কেন? এই কাপড় গুলাও নাও। আমার গুলাও নাও। সমুদ্রের কথা ভূমিকার বেশ একটা সুবিধার মনে হলো না। তাকে বেশ অস্বস্তিকর লাগছে। সূক্ষ্ম দৃষ্টিতে কিছুক্ষণ সমুদ্রকে খেয়াল করে ভূমিকা বলল, কিছু বলবেন? ভূমিকার কথায় সমুদ্র হাত কোচলানো থামায় বলল, ও, তুমি ফ্যাশন ডিজাইনিংয়ের কাজ করতে চাও, এইটা আমাকে আগে বলনি কেন? এই প্রথম সমুদ্র রাগীভাব ছেড়ে শান্ত স্বরে কথা বলছে। তাই ভূমিকা ভয় না পেয়ে বলল, আপনার সাথে কোনোদিন আমার সেভাবে কথা হয়নি, তাই আর কি বলার সুযোগ হয়নি। কথাটা বলে ভূমিকা চোখ বন্ধ করে নিল কিছু বকুনি শোনার জন্য। কিন্তু অনেকক্ষণ হওয়ার পরও কোনো শব্দ তার কানে আসলো না। ভূমিকা চোখ খুলে দেখল সমুদ্র নেই। ভূমিকা ফুঁস করে দীর্ঘ নিঃশ্বাস ফেলল।
মনে মনে বলল, যাকেই লাল জল্লাদ থেকে বাঁচা গেল। ডেম ইট, ঠিক টাইমে তেল ফুরাতে হলো। রহিম চাচাকে বলেছিলাম তেল ভরে দিতে। ধাত! রেগে গিয়ে সমুদ্র গাড়ির টায়ারে লাথি দিল। রাগে তার চোখ মুখ লাল হয়ে আছে। আর গাড়ির পাশে গা ঘেঁষে দাঁড়িয়ে ভূমিকা ভয়ার্ত হয়ে আছে। হঠাৎ সমুদ্রের দৃষ্টি ভূমিকার দিকে গেলে সে তার অজান্তেই বলে বসল, তুমি সবসময় এভাবে ভয়ার্ত হয়ে থাকো কেন? আমি বাঘ না ভাল্লুক? সমুদ্রের কথায় ভূমিকা ছোট ছোট চোখ করে মনে মনে বলল, বাঘ, ভাল্লুকও আপনার চেয়ে ভালো। এখন রোবটের মতো দাঁড়িয়ে থাকবে নাকি কিছু বলবে? কি বলবো? তোমাদের বাড়ি পৌঁছবো কি করে এখন? রহিম চাচা মনে হয় গাড়িতে তেল ভরতে ভুলে গেছে। ও, কি ও? ভূমিকা ছোট করে বলল, কিছু না। সমুদ্র মোবাইল ফোন বের করে কল করতে যাবে তখন একটা কালো রঙের গাড়ি এসে তাদের সামনে দাঁড়ালো। গাড়ি থেকে বের হলো একজন সুদর্শন পুরুষ। তাকে দেখে ভূমিকা বলল, সূক্ষ্ম, তুমি? অবাধ্য অনুভূতি। পর্ব 07। লেখিকা আমি শানুর। মামুনি কেমন আছে এখন? আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। ভূমিকা তোমাকে সত্যি অনেক ধন্যবাদ। সূক্ষ্ম, আমাকে কত ধন্যবাদ দিবে আর? দেখো তুমি এমন করলে কিন্তু আমি রেগে যাব। হা 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 হা। সূক্ষ্মর হাসি দেখে ভূমিকাও মুচকি হাসল। পাশে তাকিয়ে দেখল চেহারায় বিরক্তির চাপ নিয়ে সমুদ্র জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। ভূমিকা মনে মনে বলল, এই লাল জল্লাদটা সবসময় এমন করে রাখে কেন চেহারাটা? কিন্তু আফসোস ভূমিকা কথাটা মুখ ফুটে বলতে পারল না। সূক্ষ্ম সামনে বসে গাড়ি চালাচ্ছে আর পেছনের সিটে ভূমিকা সমুদ্র বসে আছে। হঠাৎ সমুদ্রের উদ্দেশ্য সূক্ষ্ম বলল, তো ব্রো, বিবাহিত সংসার কেমন চলছে? সমুদ্র ভূমিকার দিকে দৃষ্টি তাক করে বলল, বিবাহের পর আবার জীবন? হা 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 হা, নাইস জোকস। ব্যাপারটা সমুদ্র মজা করে বললেও ভূমিকার তা কিঞ্চিত খারাপ লাগলো। 3 বছরের সম্পর্ক ভুলে অন্যজনকে বিয়ে করলে সত্যি কি জীবন আর জীবন থাকে না? সূচনা যে কেন তাদের তিনজনের জীবনটা এমন ত্রিরাস্তার মোড়ে দাঁড় করালো। কি ভূমিকা? বিয়ের পর সমুদ্রকে কি ভালো থাকতে দিচ্ছ না? কষ্টে বেচারার মুখটা শুকিয়ে গেছে। হা 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 হা। সূক্ষ্ম কথা শেষ করে নিজে নিজে হেসে ফেলল। ভদ্রতার জন্য ভূমিকা মৃদু শুকনো হাসল। কিন্তু সমুদ্রের মুখ ভার। ভূমিকার সাথে সূক্ষ্মের করা মজা সমুদ্রের একদম ভালো লাগছে না। আর তার প্রত্যেক কথায় মুচকি হাসার মানে কি? কই, কোনোদিন সমুদ্রের কথায় তো সে হাসেনি। সূক্ষ্মের সাথে কি সম্পর্ক তার? এই যে তোমাদের সাথে মজা করতে করতে বাসার সামনে পৌঁছে গেলাম। ভূমিকা সমুদ্র গাড়ি থেকে নেমে সুটকেস নামালো। তারপর ভূমিকা সূক্ষ্মের উদ্দেশ্য বলল, বাসায় আসো। না না ভূমিকা, আজ না। বাড়িতে মা একা আছে। তাহলে কালকে মামুনিকে সাথে করে আসো। আমি 2-3 দিন থাকবো। আচ্ছা। মাও তোমাকে দেখতে চাইছিল। তাহলে আর কি, নিয়ে আসো। ভূমিকা সমুদ্র সামনের এগোনোর জন্য পা বাড়ালো। অমনি পেছনে থেকে সূক্ষ্ম বলল, ভূমিকা তৃষ্ণা পেয়েছে। 1 গ্লাস পানি তো খাওয়া যায়। মুচকি হেসে ওদের পেছনে সূক্ষ্ম বাড়িতে প্রবেশ করতে লাগল। আজ 5ম বারের মতো সূক্ষ্ম বাড়িটাতে প্রবেশ করতে যাচ্ছে। আজ কেন যেন ভিতরে লুকিয়ে থাকা তার প্রেয়সীকে দেখতে ইচ্ছে হলে। অনেকদিন দেখা হয় না। কে জানে মেয়েটা নিজের কি হাল করেছে। সূক্ষ্মের পেছনে পেছনে আসাটা সমুদ্রের সন্দেহ হলো। প্রথমত সূক্ষ্ম আগে থেকে বাসা চিনে। দ্বিতীয়ত, সে ভালো মতো জানে গাড়িতে পানির বোতল থাকে তাহলে শুধু শুধু বাড়িতে ঢোকার দরকার? কার টানে আসছে? ভূমিকার না তো। এতক্ষণ বাড়ির ছাদে দাঁড়িয়ে সূচনা সবটা দেখছিল। সূক্ষ্ম নামের সুদর্শন ছেলেটাকে দেখে তার মুখের রং পাল্টে গেল। চোয়াল শক্ত হয়ে গেল। এই মানুষটার জন্যই তো তার ভালোবাসাকে ত্যাগ করতে হলো। আর সে এখন তাদের বাসায় কি করছে? নিশ্চয় এখন তার সাথে কথা বলার সুযোগ খুঁজবে। তাই সূচনা রুমে গিয়ে কম্বল মুড়িয়ে ঘুমানোর নাটক করল। কেন যেন লোকটার সামনে যেতে তার ইচ্ছে করছে না। খুব রাগ উঠছে ছেলেটাকে দেখে। তাই এখন তার বোনের চেয়ে রাগটাকে বড় করে দেখল। মা, সূচিকে দেখছি না কোথায়ও? ছাদে ছিল মনে হয়। দাঁড়া আমি গিয়ে দেখছি। না মা, তুমি থাকো, আমি ডেকে আনছি। বসো, সূক্ষ্ম আসছে।
আমিশা আলমকে সোফায় বসিয়ে ভূমিকা ছাদে গেল। কিন্তু তাকে ছাদের কোথায়ও পেল না। তারপর রুমে চেক করে দেখে কম্বল মুড়িয়ে ঘুমে আছে। ভূমিকা মৃদু হেসে তার মাথায় হাত বুলিয়ে দিল। তারপর ড্রয়িং রুমে সবাই বসে আছে, মাথায় আসতেই তাদের সামনে গেল। ভূমিকা এসে দেখে ওরা সবাই নাস্তা করছে। ভূমিকাকে একা দেখে আমিশা আলম বললেন, সূচনা আসেনি? ও তো রুমে ঘুমাচ্ছে। শরীর খারাপ নাকি মারোর? সকালে বলল মাথা ব্যথা, তাই অফিসেও যায়নি। ওহ। ভূমিকা আর আমিশা আলমের আলাপ শুনে সূক্ষ্ম বেশ বুঝতে পারছে সূচনা তার সামনে আসতে চাইছে না। তাই তো সে অফিসেও গেল না। আর ছাদে মনে হয় সূক্ষ্মের আশা দেখছিল, তাই লুকিয়ে পড়েছে। কিন্তু মেয়েটা তার থেকে লুকাচ্ছে কেন? নাকি সূক্ষ্ম লেবু বেশি টিপে ফেলেছে যে তিতা বের হচ্ছে? এতদিন ভয় দেখাতে দেখাতে নাকি সূচনা বিষয়টাকে ফুটবল ভাবছে? কে জানে। তবে সূক্ষ্ম এখন আরো বেশি সাবধান হয়ে যাবে। এসব ভাবনা থেকে বেরিয়ে সূক্ষ্ম আমিশা আলমকে বলল, শরীরের খেয়াল রাখছেন তো আন্টি? নাকি ভূমিকা নাই দেখে হেয়ালি করছেন? না না বাবা, আমি ঠিক মতো ওষুধ খাচ্ছি। ওষুধ না খেলে সূচনা লণ্ডভণ্ড করে ফেলে। হা 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 হা, যাক তাহলে আন্টি। আমি আসি। সে কি, আরো কিছুটা পরে যেও। না না আন্টি। অফিস থেকে ফিরার সময় ওদের দেখা মিলল। এখন বাড়ি যাব। মা অপেক্ষা করছে। আচ্ছা বাবা, সাবধানে যাও। দোয়া করবেন আন্টি। ইনশাআল্লাহ। তাদের কথা বার্তা শুনে সমুদ্রের মনে হলো অনেক আগে থেকে ওরা একে অপরকে চিনে। কিন্তু সূচনা তো কোনোদিন তাকে সূক্ষ্ম নামের কোনো ব্যক্তির কথা বলেনি। তাহলে একে? সবার থেকে বিদায় চেয়ে সূক্ষ্ম বেরিয়ে পড়ল। ভূমিকা রুমে এসে কাপড় গোছছিল। তখন কোথা থেকে সমুদ্র তেড়ে এসে বলল, সূক্ষ্ম তোমার কে হয়? প্রশ্নটা ভূমিকা বুঝল না। সূক্ষ্ম তোমার কে হয়? ভূমিকার মনে হলো এটা অর্থবিহীন প্রশ্ন। তাই সে বিপরীতে জিজ্ঞেস করল, মানে? মানে হলো, সূক্ষ্মের সাথে তোমাদের কি সম্পর্ক? ওহ, সেই অনেক কাহিনী। তবে তার সাথে আমাদের রক্তের সম্পর্ক নেই। রক্তের সম্পর্ক না থাকলে এত নাচানাচি কেন? সমুদ্রের কথা শুনে ভূমিকা ভ্যাচকা খেল। নাচানাচি কখন করল সে? আর সমুদ্রই বা এত রেগে আছে কেন? ভূমিকা সাধারণত সমুদ্রের রাগকে ভয় পায়, কিন্তু আজ কেন যেন মোটেও ভয় করছে না। ভূমিকা সমুদ্রের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তখন সমুদ্র বলল, কি হলো? কিছু বলছো না কেন? সূক্ষ্ম, আপনি এভাবে কথা বলছেন কেন? সূক্ষ্ম, কিভাবে কথা বলছি আমি? সূক্ষ্মের সাথে এত ন্যাকামি কেন? কে হয় ও তোমার? প্লিজ আমাকে বলতে দিন। বলো। সুটকেস থেকে কাপড় বের করে কাবার্ডে রাখতে রাখতে ভূমিকা বলল, আমার খুব ভালো বন্ধু। শুধু বন্ধু? অনেক ভালো বন্ধু। সমুদ্র ভূমিকাকে টেনে দেয়ালের সাথে আটকে দিয়ে দুহাতে ভূমিকার বাহু চেপে জিজ্ঞেস করল, পরিচয় কিভাবে তোমাদের? আশ্চর্য। আপনি এমন বিহেভ কেন করছেন? বেশি কথা না বলে যা বলছি তার আনসার দাও। 1 বছর আগে আমি রিকশা করে কলেজ যাওয়ার সময় একজন মহিলা গাড়িতে অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছিল। তাকে আমি বাঁচানো পর জানতে পারি উনি মেন্টাল পেশেন্ট। একা থাকতে থাকতে মহিলাটি ডিপ্রেশনে ডুবে গেছিল। আর একসময় মেন্টাল পেশেন্ট হয়ে যায়। উনাকে ডাক্তার দেখানো পর বলেন উনার সঙ্গ দরকার। তখন আমার কাছে একজন মানুষের প্রাণ বড় মনে হয়েছিল, তাই আমি উনাকে সঙ্গ দিতে, হ্যাপি রাখতে ওনার সাথে থেকেছিলাম। আর প্রায় 6 মাসের মাথায় গিয়ে মহিলাটি সুস্থ হন। মহিলাটি ছিলেন সূক্ষ্মের মা। উনি একা কেন থাকতেন? সূক্ষ্ম, উনার স্বামী বা মেয়ে? একটা অ্যাক্সিডেন্টে সূক্ষ্মের 16 বছরের বোন আর বাবা দুজনে মারা যায়। তাই বিজনেসের জন্য সূক্ষ্ম বাড়িতে থাকতে পারে না। কিন্তু তার মায়ের দেখাশোনার জন্য একজনকে রেখেছিল। তবে কোনো লাভ হয়নি, কারণ উনার আপন কারো দরকার ছিল। আর উনি আমাকে নিজের মেয়ে মনে করেন। তখন থেকে সূক্ষ্ম আমার ভালো বন্ধু। ওহ। সমুদ্র ভূমিকাকে ছেড়ে দিয়ে হিসেব মিলাতে লাগল। তারপর ভূমিকাকে বলল, আজ থেকে সূক্ষ্মকে ভাই বলে ডাকবে। অ্যাহ, ভাই? হুম। সমুদ্রের কন্ডিশনের আগামাথা ভূমিকা বুঝল না। সূক্ষ্মকে ভাই কেন বলতে হবে? কিন্তু সেই প্রশ্নটা সমুদ্রকে করার মতো দুঃসাহস ভূমিকা করল না। সে চুপচাপ নিজের কাজে মন দিল।
ভূমিকাকে দেয়ালের সাথে আটকিয়ে সমুদ্রের কথা বলার দৃশ্যটা দরজার ফাঁক দূর থেকে সূচনা দেখেছে। ভূমিকাকে সমুদ্রের এত কাছাকাছি দেখে সূচনার কষ্ট হচ্ছে। ভীষণ কষ্ট হচ্ছে তার। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল তার বুকে কেউ আঘাত করেছে। সূচনা নিজেকে বকছে, কি দরকার ছিল ওদের বিয়ে দেওয়ার? মিথ্যা হলেও তো সমুদ্রকে পেত। ঠোঁট কামড়িয়ে কান্না থামানোর বৃথা চেষ্টা করছে সূচনা। অভি তো তার চোখ থেকে ঝরছে বিনা বাধায়। সব সুখের জন্য হয়েছে। সে যদি তাকে ব্ল্যাকমেইল না করত তাহলে কিছুতেই বিয়ে দিত না। সূচনার ফোন বেজে উঠল। মোবাইলের ওয়ালপেপারে আননোন নামটা ভাসছে। সূচনা অনিচ্ছার সত্ত্বেও চোখের জল মুছে কল রিসিভ করল। তখন ওপাশ থেকে বলে উঠল, চটপটি, তুমি আমার সামনে আসতে চাওনি কেন? পালাচ্ছ কেন আমার থেকে? পালাবো কেন আমি? আজকে মাথা ব্যথা ছিল, ম্যানেজারকে তো জানালাম। সেটা তো মিথ্যা বললে চটাপটি। আজকে যে আমি তোমাদের বাসায় গেলাম সেটা জানো তো? আমাদের বাসায় কেন আসলেন? ওপাশ থেকে সূক্ষ্ম হু হু হেসে উঠল। সূচনা বুঝছে না হাসার মতো সে কি এমন বলল। তখন বিষয়টা সূক্ষ্ম ক্লিয়ার করল, তার মানে তুমি জানো যে আমি তোমাদের বাসায় আসছিলাম। বাজে কথা না বলে কেন কল করেছেন সেটা বলেন। তেমন কিছু না, এমনি কল করলাম। আজ কোনো ইম্পর্ট্যান্ট কথা নেই। ওকে, বাই। 1 মিনিট সূচনা, তুমি কি কাঁদছো? কথাটা শুনে সূচনার চোখ থেকে আবারও জল গড়িয়ে পড়ল। সূক্ষ্মের কল সে কেটে দিল। এখন সে একা থাকতে চায়। একদম একা। উহু, সাথে তার চোখের জলসঙ্গী হবে। এভাবে কল কেটে যাওয়ায় সূক্ষ্ম বুঝতে পারল সূচনার অবস্থা। মেয়েটা দিন দিন চুপচাপ হয়ে যাচ্ছে। আগের মতো বকবকও করে না। সূক্ষ্ম ডুব দিল তার সাথে সূচনার প্রথম কখন দেখা হয়েছিল। ভূমিকাকে তাদের বাড়িতে ড্রপ করতে এসে দেখে ভূমিকার মতোই দেখতে একটা মেয়ে কানে হেডফোন লাগিয়ে পাগলের মতো এলোমেলো নাচছে। মেয়েটার মনে যেন আনন্দের ঢেউ উঠেছে। সূক্ষ্ম ভালোভাবে খেয়াল করে দেখল মেয়েটা লং স্কার্টকে লুঙ্গির মতো পরেছে। আর সাথে টি শার্ট। সেই এলোমেলো দেখা মেয়েটাকে নিয়ে সূক্ষ্ম সেদিনই স্বপ্নের রাজ্যের পাড়ি দেয়। তবে যখন জানতে পারে মেয়েটার বয়ফ্রেন্ড আছে তখন সূক্ষ্ম নিজের অনুভূতি আটকানোর চেষ্টা করে। কিন্তু অনুভূতি কি কারো গোলাম? সে অবাধ্য, অবাধ্য অনুভূতি। অবাধ্য অনুভূতি। পর্ব 08। লেখিকা আমি শানুর। প্রেম, মামা আসবে। তখন মামার সাথে খেলতে পারবে। রাফিয়া। হোয়াট? মাহির আসছে? মিহুর চিৎকার শুনে রাফিয়া কানে আঙ্গুল দিয়ে কচলাতে কচলাতে বলল, ইসরে। কান গেল। আমার ভাই আসছে, এতে তোর কি? ছোট ভাবি, তোমার ভাইয়ের জন্য আমার মনে তো লাড্ডু ফুটে আছে। হে হে, লাড্ডু ফুটেছে। তোর কি মনে হয় মাহির সিঙ্গেল? সিঙ্গেল হোক বা মিঙ্গেল হোক, এতে আমার কি? মিহু তো ডিরেক্ট শাদি কারেগা তেরা ভাই কো। আজ মেরা ইয়ার কা শাদি হে, আজ মেরা। মিহু, তুই এত ছ্যাঁচড়া কেন? রাফিয়া বারণ করছে তো। অধরার কথা শুনে তার কথা নকল করে মিহু বলল। মিহু, তুই ছ্যাঁচড়া কেন? নিজে কি? হ্যাঁ, কাল রাতে ফিসফিস করে কার সাথে কথা বললি 3 ঘন্টা? মিহুর কথায় রাফিয়ার সামনে অধরা থতমত খেল। ছোট থেকে অধরা আর রাফিয়া যেন এক আত্মা এক প্রাণ। অধরা কোনো কিছুই আজ পর্যন্ত রাফিয়ার থেকে কিছু গোপন করেনি আর না রাফিয়া করেছে। অধরা আমতা আমতা করে বলল, আমার কল আসছে, গেলাম। হ্যাঁ হ্যাঁ, কাল রাতের কল হবে আর কি। মিহু ও অধরা। মিহুকে ধমকে অধরা চলে যেতে চাইলে রাফিয়া তার হাত ধরে ফেলল। অধরা রাফিয়ার দিকে তাকাতে দেখল তার মুখটা ভার। কঠিন কণ্ঠে রাফিয়া বলল, আমার থেকে তাহলে সব লুকানো হচ্ছে তাহলে? ছেলেটাকে? ও ছেলেটা, রোদ। প্রেম টেম করি না, জাস্ট কথা বলি। রোদ মানে সেদিন মার্কেটে যে ছেলেটাকে দেখেছিলাম। তোর নাম্বার কোথায় পেল? আমার থেকে চেয়ে নিছিল সেদিন। বাহ বাহ, তলে তলে এত কিছু আর আমি কিছু জানি না। রাফিয়া আর অধরার কথার আগামাথা মিহু কিছু বুঝছে না। কদিন আগে মার্কেটে অধরা, তিহান, রাফিয়া আর সাথে প্রেম গেছিল। মিহুর পরীক্ষা থাকায় সে যেতে পারেনি। আর মার্কেটে কি হয়েছে সেটাও মিহু জানে না। মুখ ফুলিয়ে মিহু বলল, তোরা মার্কেটে গিয়ে ফিল্ম তৈরি করে ফেললি আর আমার জন্য কিনা শুধু চকলেট নিয়ে আসলি? আমি কি প্রেম নাকি?
তোদের প্রেমকাহিনীও তো শুনতে ইচ্ছে করে। মিহুর কথা বলার স্টাইল দেখে অধরার চোখ কৌটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। মিহু প্রতিবার প্রেমের কাছ থেকে চকলেট চুরি করে আর সে কিনা বলছে সে প্রেমের সমান না। অধরা সোফায় বসে বলল, সেদিন মার্কেটে প্রেম হারায় গেছিল আর রোদ খোঁজে এনে দে। এরপর ভাইটু আর রাফিয়া মিলে শপিং মলে ঢুকে যায়। আর রোদের সাথে আমি প্রেম আড্ডা দিচ্ছিলাম, তখন নাম্বারও আদান প্রদান হয়। এরপর ফোনে কথা হয়েছে। বাট তোর লজ্জা পাওয়া, লুকিয়ে কথা বলা তো অন্য কিছুর আভাস দিচ্ছে। রাফিয়া, আবাস তাবাস কি? কিছু না। অধরা, তোর সময়টা আমি পার করে একটা বাচ্চার মা হয়ে গেলাম। আবার আমার থেকে ফাঁকি দিস? আহা কি আনন্দ! আকাশে বাতাসে আমার অধু পাখি প্রেমে পড়েছে। ডানা মেলেছে। মিহু, কথায় কথায় গান করবি না। অধরা, ওকে মিহু, চুপ কর। অধরা রেগে যাচ্ছে। মিহুর কথা শুনে রাফিয়া, অধরা সজোরে হেসে উঠল। তিনজন একসাথে আড্ডা দিচ্ছিল, তখন মাহিরের আগমন হলো। শ্বশুর বাড়ির প্রথম ভাতের লোকমা মুখে তুলতেই সমুদ্র বুঝতে পারল এটা সূচনার রান্না। সূচনা তার রান্নায় মশলাগুঁড়া বেশি দিয়ে ফেলে, যার জন্য আলাদা করে বোঝা যায়। সমুদ্র মুখে দেওয়া ভাত শেষ করে সূচনার দিকে তাকিয়ে দেখল সে মুখটা শুকিয়ে রেখেছে। এমন অবস্থায় সমুদ্রের কি বলা উচিত সেটা জানে না। তাই চুপচাপ খেতে লাগল। তখন আমিশা আলম বললেন, আমি অসুস্থ বলে সব কাজ সূচনা একা হাতে করল। রান্না কেমন হয়েছে? জি আন্টি, ভালো। খাওয়া দাওয়া শেষ করে সমুদ্র রুমে এসে দেখল ভূমিকা খাতায় কিছু একটা লিখছে। সমুদ্র পেছনে থেকে নিচু হয়ে দেখল ভূমিকা খাতায় লিখেছে, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান। এটুকু লিখে ভূমিকা নিচে রবীন্দ্রনাথের নাম দিয়ে দিল। তখন সে অনুভব করল কেউ তার গাড়ে উঞ্চ নিঃশ্বাস ফেলছে। ভূমিকা গাবড়ে গিয়ে মাথা ফিরাতেই সমুদ্রের মাথার সাথে লেগে গেল। সমুদ্র ব্যথা পেয়ে আহা করতে লাগল। ভূমিকা নিজের ব্যথা পাওয়া জায়গায় হাত দিয়ে কচলাতে কচলাতে বলল, উফ! কি করছিলেন আপনি? আমি কি করছিলাম? তুমি কি করলে এটা? ভূমিকা হাত কোচলানো থামিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে দেখল সে বিরক্তিকর চেহারা নিয়ে চোখ বন্ধ করে আছে। ভূমিকা সমুদ্রের ব্যথা পাওয়া জায়গায় হাত লাগাতে গিয়েও লাগানো না। সে চুপচাপ সরে গেল। তখন সমুদ্র জিজ্ঞেস করল, রাতে খেলে না কেন? ইচ্ছে করেনি। ইচ্ছে করেনি বললে হলো? আমার ইচ্ছে না করলে আমি কিছু করি না। সমুদ্র আর কিছু বলার সাহস পেল না। ভূমিকা টেবিলে বসে উপন্যাসের বই পড়তে লাগল। সমুদ্র ভূমিকাকে উদ্দেশ্য করে বলল, সুটকেস কোথায় রেখেছ? সুটকেস? সুটকেস থেকে তো সব কাপড় বের করে ফেলছি। তুমি বলো সুটকেস কোথায়? এনে দিচ্ছি। ভূমিকা আলমারির উপর থেকে সুটকেস নামিয়ে দিল। তখন সমুদ্র কি করবে তা দেখার জন্য দাঁড়িয়ে রইলে সমুদ্র বলল, নিজের কাজ করো এখন। আমি সুটকেস উপরে তুলে রাখব। সমুদ্রের নির্দেশ পেয়ে ভূমিকা টেবিলে বসে পড়ল। কিন্তু আর চোখে দেখার চেষ্টা করছে সমুদ্র কি করবে। কিন্তু সমুদ্রের শরীরের আড়ালের জন্য কিছু দেখছে না। সমুদ্র সুটকেস থেকে কালো রঙের ডায়েরিটা বের করল। ডায়েরিটা রেখেছিল সুটকেসের উপরে অংশে যাতে ভূমিকা না দেখে। ভূমিকাকে আড়াল করে সমুদ্র ডায়েরিটা নিয়ে বেলকনিতে গেল। প্রথম দেখা। আজ কলেজে একটা রুমে আমি আর উনি আটকে পড়ি। অদ্ভুত ভাবে উনি আমার অজানা হয়েও সারারাত আমার খেয়াল রেখেছেন। প্রথমে ভয় ছিলাম কোনো নরপশু ভেবে। কিন্তু না, উনার কাছে আমি সেফ। আমার মনে এক অদ্ভুত হাওয়া বইছে। এর নাম কর প্রেমহাওয়া ডায়েরি। দ্বিতীয় দেখা। আজ এতিমখানায় বাচ্চাদের জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে গেছিলাম। আর জানো ডায়েরি, আজ আমি তাকে আবার দেখেছি। সে নিজ হাতে বাচ্চাদের খাইয়ে দিচ্ছিল। উনার সাথে সেদিন কথা বলার জন্য জানতে পারি তার দাদার জন্মবার্ষিকীর দিন সে এখানে এসে বাচ্চাদের খাওয়ায়। আমিও সেদিন বাচ্চাদের নিজের হাতে খাইয়ে দিলাম। তখন বাচ্চাদের হাসি দেখে মনে হয়েছিল আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমাকে এক আলাদা আনন্দের সাথে দেখা করিয়েছেন উনি। এবার মনে হয় আমি তার প্রেমের সাগরে ডুব দিলাম ডায়েরি। তৃতীয় দেখা। আজ তার অন্যরূপ দেখলাম। ভীষণ রাগী। এত রাগে কেন? একটু না হয় অসাবধানে পথ চলছিলাম আর অমনি এসে রাগারাগি শুরু করে দিল।
কিন্তু জানিস ডায়েরি, তাকে না আজ আমার বড্ড আপন মনে হয়েছে। একদম তোর মতো আপন। চতুর্থ দেখা। প্রায় 1 মাস পর উনার সাথে দেখা হলো। এতদিন শুধু একটুখানি দেখার জন্য কত কি করতাম, কিন্তু দেখা মিলেনি। তাকে না দেখার ব্যথা আমায় জানান দিচ্ছে এটা কেমন রোগ। সুচির সাথে আজ শপিং করতে আসলাম। আমার মুড ভালো না দেখে সুচি জোর করে নিয়ে এসেছে। শপিং মলে এসে হঠাৎ তাকে দেখে ফেললাম। তাকে দেখে কেন যেন আমার খুব কান্না পাচ্ছিলে ডায়েরি। তার সামনে কথা বলতে পারছিলাম না। তাই আমি শপিং মল থেকে বেরিয়ে আসি। আজ আমি অনুভব করছি ডায়েরি, আমি তাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু সে কি আমাকে ভালোবাসে? পঞ্চম দেখা। আজ আমি সুচির বয়ফ্রেন্ডের সাথে দেখা করেছি। জানিস ছেলেটাকে? আমার সে সুচির ভালোবাসা। ছোট থেকে সুচির আর আমার চয়েস একরকম বলে কি এটাও এমন হবে? খুব কষ্ট হচ্ছে ডায়েরি। মনে হচ্ছে কেউ যেন আমার ভিতরে হাতুড়ি দিয়ে আঘাত করছে। ভাঙ্গা কাচের মতো মনটা যেন টুকরো টুকরো হয়ে গেছে। কি করব আমি ডায়েরি? পারছি না আমি ডায়েরি অনুভূতি আটকাতে। কি করব? আমার অনুভূতি যে বড্ড অবাধ্যতা করছে। তারপরের কয়েকটা পেজ উল্টালো সমুদ্র। সব পেইজই সাদা। তারপর সব শেষের পেইজে লিখা, পারিনি আমি আমার অনুভূতি আটকাতে। দিন যত গড়াচ্ছে মনে হয় তাকে তত ভালোবেসে ফেলছি। তারপরও আমি সহ্য করে থাকব। লুকিয়ে রাখব আমার অবাধ্য অনুভূতি। আজই তাকে নিয়ে আমার শেষ লেখা। আর আসব না নিজের অনুভূতি নিয়ে তোর কাছে ডায়েরি। ভূমিকা তাকে শুরু থেকে ভালোবেসে এসেছে, তার সমুদ্র তার বিন্দুমাত্র টের পাইনি। কিন্তু এখন আফসোসের চেয়ে সমুদ্রের আনন্দ হচ্ছে এটা ভেবে যে ভূমিকার সাথেই তার বিয়ে হলো। না হলে তো একেবারের জন্য হারিয়ে যেত। সব কিছু নিয়তির খেলা। ইন্নালিল্লাহ। মাহির কখন আসলে? বিকেলে এসেছি। একটু পরই চলে যাব। কি বলছো চলে যাব? থেকে যাও আজ রাতে। না না দুলাভাই। তোমাকে একা বসিয়ে রেখে গেল কোথায় সব? মিহু, রাফিয়া, তিহান উঁচু স্বরে সবাইকে ডাকতে লাগলো। তখন অধরা আর রাফিয়া নিচে আসলো। ওরা আসতেই তিহান বলল, মাহিরকে প্রেমের সাথে খেলতে দিয়ে তোমরা সবাই কোথায় গেলে? ও প্রেমের সাথে খেলছিল তাই। রাফিয়া, মিহুকে দেখছি না। কোথায় ও? তিহান, মিহুকে ভূতে ধরেছে। রাতের বেলা ছাদে বসে আছে। অধরা, ইন্নালিল্লাহ। ভুয়ো তো। তিহানের রিয়াকশন দেখে সবাই হেসে উঠল। মিহুকে ছাড়া ওরা চারজন আড্ডা দিচ্ছিল। তখন মাহির ওয়াশরুমে যাবে বলে উঠে গেল। ছাদে দাঁড়িয়ে এক ধ্যানে মিহু চাঁদের দিকে চেয়ে আছে। তাকে এমন গম্ভীর চেহারায় খুব কম সময় দেখা যায়। তবে যখন এরকম চেহারা করে তখন সৌন্দর্য নিয়ে চাঁদও তার কাছে হার মানে। মিহুর কানে ভেসে আসছে পায়ের আওয়াজ। এই পায়ের আওয়াজটা মিহুর চেনা। সে খুব ভালো করে জানে এখন তার দিকে সে এগিয়ে আসছে। মিহু চোখ বন্ধ করে রইল। তখন চেনা কণ্ঠস্বরে কেউ একজন তাকে জড়িয়ে ধরে বলল, মাঝরাতে চাঁদ দেখার শখ জাগলো কেন? মিহু সেই অবস্থায় বলল, তোমার সাথে 1 সপ্তাহ পর দেখা হলো। মাহির, তুমি কি আমাকে মিস করো না? মিহু নিষ্পাপ চাহনিতে মাহিরের দিকে তাকালো। এমন ছলছল চাহনি মাহিরের বুক কাঁপানোর জন্য যথেষ্ট। মাহির তার বাহাত মিহুর গালে রেখে বলল, কি করব? এক পেশেন্টের অবস্থা খারাপ ছিল বিধায় চট্টগ্রাম যেতে হলো। আর আমি পেশেন্ট না। তুমি আমাকে অসুস্থ করছো। সরি গো। তোমাকে বিয়ে করে সারা জীবনের জন্য নিজের কাছে রেখে দিব। বিয়ে করো আগে। চলো এখন বিয়ে করব। না না, আগে অধরার বিয়ে হবে তারপর আমার। এতদিন লুকিয়ে লুকিয়ে প্রেম করব। হাহ। তারপর দুজনে রাতের সৌন্দর্যের মালিক চাঁদকে দেখতে লাগলো। চাঁদ নিঃস্বার্থভাবে নিজের সবটুকু দিয়ে চারিদিক সুন্দর করে। কেউ কি পারে তার মতো নিঃস্বার্থ হতে? অবাধ্য অনুভূতি। পর্ব 09। লেখিকা আমি শানুর। সুচি, আমিও চাকরি করব। তখন টাকা শোধ করতে সুবিধে হবে। কি হো? হ্যাঁ। তুই একটা কাজ করিস। তোর বসের সাথে আমার কথা বলিয়ে দিস। কে? কেন? কেন কি আবার? মাসে কত করে শোধ করতে হবে, আর কি কি? ভূমি, আমি আছি না? তোর শোধ করার দরকার কি? সবটা আমিই করব। এত টাকা তোর একার দ্বারা সম্ভব না সুচি। সম্ভব সম্ভব।
তুই মাথা ঘামাস না তো। রান্নায় মন দে। রান্না তো করছি। তুই কিন্তু বিষয়টা সিরিয়াসলি নিচ্ছিস না সুচি। আহা। আচ্ছা ভেবে দেখব। হুম। ভূমিকা রান্নায় মন দিল। সূচনা ভাবতে লাগলো এখন ভূমিকাকে কি বলবে। টাকা তো সে সূক্ষ্মের কাছ থেকে নিয়েছিল। সূচনার মায়ের পেটে টিউমারের দেখা পেয়েছিল। তাদের আর্থিক অবস্থা অতটা ভালো ছিল না। আর না সূচনা তখন চাকরিও করত। সেই সময় সূক্ষ্ম এসে প্রস্তাব দিয়েছিল ভূমিকার সাথে সমুদ্রের বিয়ে দিতে বিনিময়ে সে তার মায়ের অপারেশনের টাকা সাথে জব দিবে। প্রথমবারের তো সেদিন সূচনার বুক ক্ষেপে উঠেছিল। কিন্তু সেই শর্ত মেনে না নিয়েও সূচনার কোনো পথ ছিল না। মাকে বাঁচানোটা তার প্রধান উদ্দেশ্য ছিল। সূচনা থতমত করছিল সেই সময়ে। তখন সমুদ্র এসে তাকে আরও জানায় যে ভূমিকা সমুদ্রকে ভালোবাসে আর সমুদ্রও কিভাবে অজান্তে ভালোবেসেছে। তারপর সূচনার সামনে আর কোনো পথ খোলা থাকে না। তাই বাধ্য হয়ে সেই শর্তই মেনে নেয়। কিন্তু ভূমিকাকে জানিয়েছিল সে ব্যাংক থেকে টাকা ধার নিয়েছে। ভূমিকা সূচনার রুমের পাশ দিয়ে নিজের রুমে যাচ্ছিল। তখন তার কানে ভেসে আসলো কারো ফুপানি আওয়াজ। ভূমিকা চলা থামিয়ে সূচনার রুমে উকি দিল। দেখল সূচনায় বালিশ বুকে চেপে ধরে কাঁদছে। কেন কাঁদছে সূচনা? সমুদ্র। পারছি না তো তোমার সাথে ভূমিকে সইতে। পারছি না, খুব কষ্ট হচ্ছে। সমুদ্র আমাকে কেন ভালোবাসেনি? ও ওকে কেন ভালোবাসলো? সমুদ্র। সূচনার বলা প্রত্যেকটা কথা ভূমিকার কানে বাজছে। সূচনায় কান্নায় তারও কষ্ট হচ্ছে। এখন আর কি করার? কিন্তু সমুদ্র সূচনাকে ভালো না বাসলে কাকে ভালোবাসে? ও মানে কে? ভূমিকার চোখের কোনা কাঁপছে। এমনটা তখনই হয় যখন তার কান্না পায়। কিন্তু এখন কেন কান্না পাচ্ছে? সূচনা কাঁদছে বলে নাকি সমুদ্র অন্য কাউকে ভালোবাসে তা শুনে? ও ভূমিকা? হুম সূক্ষ্ম। কখন আসছো তোমরা? এই তো বের হচ্ছি। আচ্ছা আসো। মামুনির জন্য আমি নিজে রান্না করছি বলো। ওকে ওকে। ভূমিকা কল কেটে পেছনে ফিরতেই সমুদ্রের সাথে ধাক্কা খেল। ভূমিকা মাথা উঠিয়ে দেখে সমুদ্র। ভূমিকা মনেমনে বলল, কখন যে পেছনে এসে দাঁড়িয়ে থাকে বুঝি না। লাল জল্লাদ একটা, মুখটাকে এখনো লাল করে রেখেছে। কিন্তু রেগে আছে কেন? মুখ ফুটে ভূমিকা কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। তখন সমুদ্র বলল, তোমাকে না বললাম সূক্ষ্মকে ভাই করে ডাকতে। ভাই, স সরি মনে ছিল না। সেকেন্ড বার যেন এই ভুল না হয়। ওকে। ভূমিকা আস্তে আস্তে সে স্থান ত্যাগ করতে চাইলে সমুদ্র তার হাত ধরে ফেলে। বিদ্যুৎ শকট খাওয়া মতো অনুভব করল ভূমিকা। বুকের ভেতর কে যেন হাতুড়ি পেটা করছে। ভূমিকা চোখ তুলে সমুদ্রের দিকে তাকাতে সে বলল, কোথায় যাচ্ছ? শীতল সে কণ্ঠ। শীতল দু চাহনি। একে অপরের দিকে তাকাতেই দুই শীতল দৃষ্টির মিলন হল। দুজনের চোখের অসীম ভালোবাসা। একজন সেটা দেখছে আর অন্যজন খুঁজছে। সমুদ্র ভূমিকা হাতটা টেনে কাছে নিয়ে নিল। অনেকটা কাছে। এতটা কাছে যে ভূমিকার বুকের ধকধক আওয়াজ সমুদ্র শুনতে পাচ্ছে। তাকে এক অজানা শক্তি চারিদিকে ঘিরে ধরেছে। একটা ঘোরের মধ্যে আছে। সমুদ্র চাইছে না এই অজানা সুখ থেকে বের হতে। কিন্তু মাঝে বিপত্তি ঘটিয়ে ভূমিকা বলল, কাজ আছে। সমুদ্র কিঞ্চিত রেগে ভূমিকা হাত ছেড়ে দিল। ছাড়া পেয়ে ভূমিকা দৌড়ে পালালো। বাসার কলিং বেল বাজল। অনিচ্ছার সত্ত্বেও দরজা সূচনাকে খুলতে হলো। আজ শুক্রবার বিধায় তার অফিস যাওয়া হয়নি। তার মা আর ভূমিকা রান্নাঘরে আছে। তাই দরজা তাকেই খুলতে হলো। সূচনা দরজা খুলতেই দেখল সূক্ষ্মের সাথে তার মা দাঁড়িয়ে আছে। সূক্ষ্মের মাকে দেখে সূচনা সালাম দিল। তখন সূক্ষ্মের মা রুনা হাসান সূচনার মাথায় হাত বুলিয়ে দিলেন। তারা দুজনে বাড়ির ভিতর প্রবেশ করে সোফায় বসল। তখন ভূমিকা এসে তাদের সাথে কথা বলতে লাগল। ভূমিকা, ভালো আছো মা? হ্যাঁ মামুনি। তুমি ঠিক আছো? ওষুধ খাচ্ছ তো ঠিক মতো? সূক্ষ্ম খেয়াল রাখছে তোমার? কত প্রশ্ন করিস। হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। রুনা হাসান হাসছে। রুনা হাসান জানে ভূমিকা তার মেয়ে। আর তাকে এখন বিয়ে দেওয়া হয়েছে। ভূমিকার সামনে এলে উনি মন খুলে হাসেন। মনে হয় যেন উনি পৃথিবীর সুখী ব্যক্তি। চটপটি তুমি কি যেন জানতে চাইছিলে? অনেক কিছু। বলো।
সমুদ্র ভূমিকাকে ভালো রাখতে গেলে আপনার সার্থকতা কোথায়? বলেছিলাম না সেদিন, ভূমিকার ভালো থাকাটাই আমার লাভ। সেটা কেন? অত সহজ একটা গণিত তুমি বুঝলে না? বুঝিয়ে বলুন। ভূমিকা আমার মাকে সুস্থ করে দিয়েছে আর তাকে ভালো রাখাটা আমার কর্তব্য না? আর আমার ভালো থাকাটা? আমি ভালো আছি? করুণ কণ্ঠ, চোখ ভর্তি জল নিয়ে সূচনা সূক্ষ্মের দিকে তাকিয়ে আছে। এমন চাহনিতে সূক্ষ্মের বুকটা কেঁপে উঠল। ভূমিকাকে ভালো রাখতে গিয়ে মেয়েটাকে কি খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছে? সূচনা আগের মতো বলল, কেউ বুঝছে না আমিটা কেমন আছি, আমি। শব্দ আর বের হচ্ছে না। সূচনা বুঝতে পারল এখন তার চোখ থেকে বিনা বাধায় জল গড়িয়ে পড়বে। যার নাম কান্না। সূচনা বিপরীতে মুখ করে আছে। এতদিনে সূক্ষ্মের অপরাধবোধ হচ্ছে। সূচনার কষ্ট তার মোটেও সহ্য হচ্ছে না। কেন যে ভূমিকার সুখ দেখতে গিয়ে এমনটা করে বসল? সূক্ষ্মের খুব করে ইচ্ছে করছে সূচনার চোখের জল মুছে দিতে। কিন্তু কোন অধিকারে সে এমনটা করবে? সূচনার উপর তো তার কোনো অধিকার নেই। সূক্ষ্ম ঠিক করল এই অধিকার সে জলদি আদায় করবে। সূক্ষ্ম ছাদ থেকে নেমে যেতে চাইলে পেছনে থেকে সূচনা প্রশ্ন করল, আপনি কিভাবে জানলেন ভূমিকা সমুদ্রকে ভালোবাসে? সূক্ষ্ম পেছনে ফিরে তাকালো। কালোর সাথে বেগুনি কালারে ছোট ছোট ফুলের সেলোয়ার কামিজ পরে আছে রমণী। বিকেলের ঠান্ডা হাওয়া বইছে। সেই হাওয়ার ধাক্কায় রমণীর চুল উড়ছে। রমণীটি তাকিয়ে আছে নীল আকাশের দিকে। এই দৃশ্য কি ছিল সূক্ষ্ম জানে না। তবে চাইছিল সময়টা এখানে থমকে যাক। চলতে থাকুক প্রকৃতির খেলা বিনা বাধায়। সূক্ষ্ম ততক্ষণ এভাবে তাকিয়ে রইল যতক্ষণ না সূচনা তার দিকে মুখ করল। সূচনার চেহারা দেখা যেতে সূক্ষ্ম ঘোর থেকে বেরিয়ে ছাদ থেকে নেমে গেল সূচনার প্রশ্নের উত্তর না দিয়ে। উফ, সূচনা তুমি একা ছাদে? ভূমিকা কোথায়? শতদিনের চেনা কণ্ঠস্বর শুনে সূচনা পেছনে ফিরল। এখন পরন্ত সন্ধ্যা। সূর্য ডুবার জন্য যেন উঠে পড়ে লাগছে। শীতল চাহনিতে সূচনা সমুদ্রের দিকে তাকালো। এতে সমুদ্রের কোনো পরিবর্তন হলো না। সে ভূমিকাকে খুঁজছে, সূচনাকে না। সমুদ্র সূচনার উত্তরের জন্য দাঁড়িয়ে রইল। তখন সূচনা বলল, নিচে ছিল। নিচে পেলাম না। ভাবলাম এখানে আছে। উফ, কোথায় যে গেল? মাত্র 1 মাস আগে দেখা সমুদ্রের সাথে যেন এই সমুদ্রের কোনো মিলই নেই। ভূমিকাকে খোঁজে না পেয়ে তার কপালের দুশ্চিন্তার ছাপ। কেন যেন সূচনার হিংসে হলো। সে কোনো কথা না বলে আগের মতোই দাঁড়িয়ে রইল। তখন সমুদ্র সূচনাকে উদ্দেশ্য করে বলল, সূচনা তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যদি ভূমিকাকে আমার হাতে তুলে না দিতে তাহলে হয়তো সারা জীবনের মতো ওকে হারিয়ে ফেলতাম। আর ডায়েরিটা দেওয়ার জন্য আরও একবার ধন্যবাদ। হুম, সমস্যা নেই। কেমন আছো? এই দুইটা শব্দের ছোট বাক্যে কি ছিল সেটা সূচনা জানে না। তবুও যেন তার মনে ঝড় উঠল। আজ সমুদ্র তাদের বাসায় এসেছে 2 দিন হতে চলল। অথচ সূচনার সাথে তার মাত্র এখন কথা হলো, চোখাচোখি হলো। সূচনা নিজেও সমুদ্রের প্রশ্নের উত্তর খুঁজে পেল না। কেমন আছে সে? ভালো তো? কি উত্তর দেওয়া উচিত সমুদ্রকে তার? সূচনার কোনো উত্তর না পেয়ে সমুদ্র বলল, কোথায় হারিয়ে গেলে? কেমন আছো? হু হু, ভালো। হালকা হেসে সমুদ্র ছাদ থেকে নেমে গেল। সূচনা একই অবস্থায় দাঁড়িয়ে রইল। সমুদ্রের কি কিছু মনে নেই? আজ তো তাদের প্রেমের 3 বছর হলো। সমুদ্র এত জলদি ভুলে গেল? খুব কান্না পাচ্ছে সূচনার। খুব। সূক্ষ্মরা চলে গেছে অনেক আগে। ভূমিকা রান্না ঘরে জিনিস গোছাচ্ছিল। তখন সমুদ্র এতে বলল, তুমি এখানে? হ্যাঁ। সূচিকে দেখেছেন কোথাও? ছাদে দেখলাম। ও আজ দুপুর থেকে ছাদে কি করছে? সেটা তুমি জিজ্ঞেস করো। তোমাকে সারা বাড়ি খোঁজে এখানে পেলাম। আর তুমি আমাকে কেন খুঁজছিলেন? কাজ শেষ হলে রুমে এসো। আচ্ছা। সমুদ্র রুমে এসে ভূমিকা অপেক্ষা করছে। তখন ভূমিকা এসে বলল, বলুন। আমরা কাল বাড়ি চলে যাচ্ছি। কি হো? কাল? হুম। অফিসে একটা মিটিং আছে পরশু। আমাকে মিটিং এর সব পেপারস রেডি করতে হবে। আচ্ছা। আমি মাকে বলে আসছি। হুম। যাও। ভূমিকা সকালে সূচনার রুমে এসে দেখল সূচনা ঘুমিয়ে আছে। ভূমিকা তার কাছে গিয়ে বসল। সূচনার চোখ দুটো ফোলা,
আর চুল রুক্ষ, আর পড়ার টেবিলটা এলোমেলো। খাতা ছেঁড়া পড়ে আছে এদিকে ওদিকে। এসব দেখে ভূমিকা বেশ অবাক হলো। সূচনা এই অবস্থা? ভূমিকা কাগজের ছেঁড়া তুলে নিয়ে দেখল সব কাগজে শুধু একটাই বাক্য লেখা, আই লাভ ইউ সমুদ্র। ভূমিকা দুপা পিছিয়ে গেল। সূচনা এখনো সমুদ্রকে ভালোবাসে? তাহলে কি ভূমিকা তাদের জীবনে তৃতীয় ব্যক্তি নাকি সমুদ্র যাকে ভালোবাসে সে? ভূমিকা টেবিলের গুছিয়ে রেখে সূচনার মাথায় হাত বুলিয়ে দিল। স্রোতের কোন দিকে চলছে তাদের জীবনটা? ভূমিকা সিদ্ধান্ত নিল যেভাবে হোক সে সূচনাকে আর কষ্ট পেতে দিবে না। সমুদ্রের সাথে কথা বলে সবকিছুর একটা শেষ সে দেখবেই। অবাধ্য অনুভূতি। পর্ব 10 সমাপ্তি পর্ব। লেখিকা আমি শানুর। উফফো, বাবা, আজকে মিটিংটা ভালোভাবে মিটে গেল। সমুদ্র ব্লেজার খুলে পানি খেল। তারপর ওয়াশরুম থেকে গোসল করে বের হয়ে দেখল ভূমিকা দাঁড়িয়ে আছে। গতদিন ভূমিকা সমুদ্রকে সম্পূর্ণ ইগনোর করেছে। কেন করেছে সেটা সমুদ্র জানে না। তাই সেও রাগে আর কথা বলেনি। এখন ভূমিকাকে দাঁড়িয়ে থাকতে দেখে সমুদ্র অবাক হলেও কিছু বলল না। সে ভূমিকাকে এড়িয়ে যেতে চাইলে ভূমিকা বলল, কি চান আপনি? একদম রাগ দেখাবেন না। ভূমিকার কথায় সমুদ্র রসিকতা করে তার কাছাকাছি এসে বলল, রাগ না দেখিয়ে অন্য কিছু দেখাতে পারি। ভূমিকা সমুদ্রকে দূরে সরিয়ে বলল, কি চান আপনি? সম্পর্ক ছিল সূচনার সাথে, ভালোবাসতেন আরেকজনকে, অথচ আমাকে বিয়ে করার ইচ্ছে না থাকলেও আমার সাথে নর্মাল বিহেভ? কি হচ্ছে এসব? ভূমিকার কথা শুনে সমুদ্রের মুখের রং পাল্টে গেল। সে কখন অন্য কাউকে ভালোবাসল? আর ভূমিকা আজ এসব কথা কেন বলছে? সমুদ্র বলল, অন্য কাউকে ভালোবাসি মানে? কি উল্টা পাল্টা বলছো? তোমার সাথে ভালো ব্যবহার করছি দেখে কি ভালো লাগছে না? না, আমার ভালো লাগছে না। নিজের বোনের ভালোবাসার সাথে আমি ভালো থাকতে পারছি না। আমি মোটেও সূচনাকে ভালোবাসিনি। আমি তোমাকে ভালোবাসি এন্ড ইউ হ্যাভ টু মাইন্ড ইট। নেক্সট টাইম না জেনে আমার সাথে কথা বলবে না। সমুদ্র রেগে কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে গেল। এই কথা শুনে ভূমিকা অবাক নয়, অবাকের চেয়ে বেশি অবাক হলো। সমুদ্র তাকে ভালোবাসে? ভূমিকাকে? কিন্তু কখন? সূচনার মোবাইলের চতুর্থ বারের মতো সূক্ষ্মের কল এলো। প্রতিবারই হ্যালো হ্যালো বলে সূক্ষ্ম কল কেটে দিয়েছে। সূচনা প্রথমে নেট প্রবলেম মনে করলেও পরে বুঝল সূক্ষ্ম এটা ইচ্ছে করে করছে। কারণ সে ডাটা অন করে দিব্যি চ্যাট করতে পারছে। পঞ্চম বারের মতো সূক্ষ্ম কল করতে সূচনা রিসিভ করে বলল, আমি জানি নেট প্রবলেম না। কি বলবেন বলুন? বলছিলাম যে এর পরের বারের কল রিসিভ করো। মানে? সূক্ষ্ম আবার কল কেটে দিল। সূচনা এবারে রেগে মেগে বোম হয়ে আছে। মনে মনে ঠিক করে রাখল সূক্ষ্ম আবার কল করলে এক গাধা বকা দিয়ে ছাড়বে। সে মোটামুটি গালাগালের প্রস্তুতি নিয়ে রইল। সূক্ষ্ম আবার কল করল কিন্তু সূচনা রিসিভ করতেই কেটে গেল। এমনটা টানা 2 বার করল। শেষে সূক্ষ্ম করলে সূচনা বলল, বান্দর, পেতনা, হস্তি, নন্দঘোষ, মস্ত বিড়াল, নিজেকে কি মনে করেছিস? গন্ডার তুই? নাকি জলহস্তি? ফাজলামো করছিস কেন? তোর বিয়াইন লাগি আমি? লাথি দিব এমন জায়গায় যে জীবনেও সম্মান পাওয়ার লাইক থাকবি না। বেয়াদব! তোরে আলো ভাজি করে নানরুটির সাথে খাবো। উফ! এত কিছু বলে সূচনা ফুসস করে নিঃশ্বাস ফেলল। ওপাশে সূক্ষ্ম মৃদু হাসল। সে এতক্ষণ ধরে এমন করছিল সূচনাকে রাগাতে। এইটা সূচনার আসল রূপ। চঞ্চলবতী সূচনা। মা, প্রেম আজ বলো চাচ্চুর সাথে থাকবে। ও মা, ওদের সাথে থাকবে কেন? প্রেম তখন অশ্রুবিহীন কান্না শুরু করল। সে জেদ ধরে রেখে আর সমুদ্রের সাথেই ঘুমাবে। তখন ভূমিকা এসে বলল, আমার সাথে ঘুমাবে প্রেম? প্রেম মাথা নেড়ে বলল ঘুমাবে। তখন ভূমিকা তাকে কোলে করে নিজের রুমে নিয়ে আসলো। সমুদ্র তখন অফিসের কাজ করছিল সোফায় বসে। আজ সারাটা দিন সমুদ্র ভূমিকাকে এড়িয়ে গেছে। ভূমিকা চাইছিল কথা বলতে কিন্তু সমুদ্র ব্যস্ততা দেখিয়ে ইগনোর করেছে। ভূমিকা প্রেমকে বিছানায় বসিয়ে ওয়াশরুমে গেল। ওয়াশরুম থেকে হাতমুখ ভূমিকা এসে দেখল প্রেম বিজ্ঞদের মতো সমুদ্রের দিকে চেয়ে আছে। তা দেখে ভূমিকা নরম কণ্ঠে জিজ্ঞেস করল, চাচ্চুর দিকে তাকিয়ে কি দেখছো প্রেম? চাচ্ছি, চাচ্চু না ভিতলে লোবত।
রোবট? হ্যাঁ, কথা বলা লাগিল বত। প্রেমের কথা শুনে ভূমিকা হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। প্রেম বাক্যটা এত কিউট করে বলল যে না হেসে পারছে না। উচ্চস্বরে হাসির শব্দ শুনে সমুদ্র ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ভূমিকার দিকে তাকালো। ভূমিকা দাঁত কেলিয়ে হাসছে। তার কিলকিলিয়ে হাসা দেখে সমুদ্র থমকে গেল। তার হাসি যেন দেওয়া ধাক্কা খেয়ে বারবার ফিরে আসছে। সমুদ্র বেহেয়ার মতো হা করে তাকিয়ে আছে ভূমিকার দিকে। হাসতে হাসতে ভূমিকার দৃষ্টি সমুদ্রের দিকে, সে চুপ হয়ে গেল। প্রেমকেও ইশারায় চুপ করতে বলল। দাঁত দেখিয়ে প্রেম ঠোঁটে আঙ্গুল দিল। সমুদ্র দৃষ্টি সরিয়ে আবারও কাজ করতে লাগল। তখন প্রেম বিছানায় শুয়ে পড়লে ভূমিকা ভাবতে লাগলো সে কোথায় শুবে। সোফায় সমুদ্র কাজ করছে আর সে তো নিচে শুই। কিন্তু প্রেম কি বলবে? একরাশ দ্বিধা নিয়ে ভূমিকা সমুদ্রের সামনে গিয়ে বলল, আমি কোথায় ঘুমাবো? সমুদ্র মাথা তুলল। ভূমিকা দৃষ্টি মাটির দিকে নিক্ষেপ করেছে। সমুদ্র বলল, বিছানায় ঘুমাও। আর আপনি? না মানে আপনি তো সোফায় ঘুমাতে পারেন না। পারি আমি। ভূমিকা বিছানায় গিয়ে প্রেমকে কানে কানে কিছু একটা বলল। তারপর শুয়ে চোখ বন্ধ করে নিল। প্রেম বিছানা থেকে নেমে সমুদ্রের কাছে গিয়ে বড়দের মতো দাঁড়ালো। কোমরে হাত রেখে আদেশের সুরে বলল, চাচ্চু, এত লাতে কাজ করা ঠিক না। আত ঘুমাবে। বারে কে রে তুই? চাচ্চু আসবে না বলো দাদুকে ডাকবো? আচ্ছা ঘুমাচ্ছি। সমুদ্র ল্যাপটপ বন্ধ করে সোফায় ঘুমাতে চাইলে প্রেম বলল, এখানে না। বাপিমাইয়ের মতো একসাথে ঘুমাবো। ভ্যায়ে, চাচ্চু কথা শুনে না। সমুদ্র বুঝছে না হুট করে প্রেম এত সাহস কোথায় পেল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সমুদ্র বলল, চল ঘুমাই। তিনজন এক বিছানায় ঘুমিয়ে পড়ল। প্রেম মাঝখানে আছে, দুপাশে সমুদ্র ভূমিকা। শুধু তাই নয়, প্রেম তাদের দুজনের হাত নিজের নিজের গায়ের উপর আলতো রেখে রেখেছে। যেখানে ভূমিকার হাত নিচে আর সমুদ্রের হাত উপরে। প্রেম হাই তুলে বলল, গুড্ডু নাইট। ভূমিকা সমুদ্রের দিকে তাকাতেই সমুদ্র দৃষ্টি নামিয়ে নিল। এখানে কি এমন ছিল ভূমিকা জানে না। কিন্তু কষ্ট পেল বটে। সকাল বেলা সমুদ্রের ঘুম ভাঙ্গতে দেখল ভূমিকাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। প্রেমকে কোথাও দেখছে না। হয়তো ঘুম থেকে উঠে রুম থেকে বের হয়ে গেছে। সমুদ্র ভূমিকার দিকে তাকিয়ে দেখল সে নিষ্পাপ চেহারা নিয়ে ঘুমিয়ে আছে। মুখের সামনের ছোট ছোট চুলগুলা এসে পড়ছে। সমুদ্র চুলগুলা ভূমিকার কানে গুজে দিল। তখন ভূমিকা কেঁপে চোখ খুলল। সাথে সাথে সমুদ্র সরে গেল। এই মাত্র কি হলো সেটা ভাবতে ভূমিকার 2 সেকেন্ড সময় লাগল। ব্যাপারটা বুঝে ভূমিকা গা নেড়ে উঠে বসল। তখন লক্ষ্য করল সমুদ্র কোথাও যাচ্ছে। ভূমিকা ভাবল তার প্রশ্নের উত্তর জানার এটাই সঠিক সময়। ভূমিকা প্রশ্ন করল, কাল কি বলেছিলেন? দয়া করে ক্লিয়ার করবেন? সমুদ্র ভূমিকার দিকে তাকালো। তারপর বিছানায় বসে বলল, তুমি 65 নাম্বারে একবার রং মেসেজ পাঠিয়েছিলে মনে আছে? রং নাম্বার? মনে পড়ছে না ঠিক। তোমার মনেও থাকবে না। কারণ তোমার ভাঙ্গা কণ্ঠ সেদিন আমাকে মুগ্ধ করেছিল, তোমাকে না। তখন থেকে তোমার প্রেমে পড়ে যায় আর সূচনা। সমুদ্র সবটা ভূমিকাকে বললে ভূমিকা অনেকটা অবাক হলো। সমুদ্রের প্রেম এতে গভীর থেকে শুরু হয়েছে? আর সে কিনা? হুট করে ভূমিকার কান্না পেল। সে সমুদ্রকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল, কাঁদতে কাঁদতে বলল, 3টা বছর অনিশ্চয়তা অপেক্ষা করেছি তোমার। জানতাম তুমি আসবে না কিন্তু তাও করেছি। থ্যাংক ইউ সমুদ্র। থ্যাংক ইউ সো মাচ। সমুদ্র ভূমিকার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, কিন্তু তোমাকে আরও অপেক্ষা করতে হবে। সমুদ্রকে ছেড়ে দিয়ে ভূমিকা চোখের জল মুছে বলল, মানে? সূচনার সাথে 3টে বছর কাটিয়েছি। ওর অভ্যাস হয়ে গেছে হালকা আর মায়াও হয়েছে কিছুটা। তার থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসতে হলে তো একটু সময় দরকার। যত ইচ্ছে সময় নাও। কিন্তু শেষটা আমি হতে চাই। হুম। সেদিন ভূমিকা খুব কাঁদছিল। খুব। মা যেমন ওকে নিজের মেয়ের মতো দেখে তেমন আমিও ওকে বোন ভাবি। তাই ওর চোখের জল সহ্য করতে না পেরে কি হয়েছে জিজ্ঞেস করতে সবটা বলে। বলে যে সমুদ্র তোমাকে ভালোবাসে আর ভূমিকা তোমাদের মাঝে তৃতীয় ব্যক্তি। কিন্তু বিষয়টা আমার এলোমেলো লাগে। তখন আমি সবকিছুর খবর নিয়ে তোমাকে শর্তটা জানাই।
তখন তোমার উপর রাগ, ভূমিকার ভালো থাকা নিয়ে আমি সিদ্ধান্তটা নিই। তোমার উপর রেগেছিলাম কারণ তুমি সমুদ্রকে ভালোবাসতে আমাকে না। তাই তোমাকে পাওয়ার লোভ, আর ভূমিকার সুখে থাকা সব মিলিয়ে আমার তখন মনে হলো সমুদ্রের সাথে ভূমিকার বিয়ে হলে সব হবে। আপনি ভাবলেন কি করে যে আমি আপনাকে বিয়ে করব? সমুদ্রের সাথে বিয়ে না করলেই আমাকে পেয়ে যাবেন? আমি আপনাকে ভালোবাসবো? আমি একবারও বলিনি তোমার ভালোবাসা পেতে চাই। তাহলে বিয়ের প্রস্তাব কেন এনেছেন? আমি চাই তুমি আমার ভালোবাসা গ্রহণ করে আমার পাশে। আর কিছু না। তোমার আমাকে ভালোবাসতে হবে না। শুধু আমার ভালোবাসা অনুভব করো তাহলে হবে। সরি। আমি পারছি না। মাফ করবেন। সূচনা সুর সুর করে নিচে নেমে গেল। সমুদ্রও তার পেছনে গেল। আজ সমুদ্র তার মাকে নিয়ে সূচনার বিয়ের কথা বলতে এসেছে। আর তাতে আমিশা আলম খুব খুশি। সূক্ষ্মকে তারা অনেক আগে থেকে চিনে। আর ছেলে হিসেবেও ভালো। বারণ কে করে? নিচে গিয়ে সূচনা সরাসরি না বলতে আর্স্ট হচ্ছে। প্রথমত তার মা খুব খুশি আর দ্বিতীয়ত সূক্ষ্মের মাও হাজারটা আশা নিয়ে এসেছেন। এভাবে একটা না এদের সবার খুশি সূচনা নষ্ট করতে পারছে না আর না পারছে হ্যাঁ বলতে। কারণ সূচনা কোনোদিনই সূক্ষ্মকে বিয়ে করবে না। মা নাও, ওষুধ খাও। আমিশা আলম মুখে পানির সাথে ওষুধ গিলে খেয়ে সূচনার উদ্দেশ্য বলল, তোর সূক্ষ্মকে পছন্দ হয়েছে তো? মা আমি এখন বিয়ে করতে চাইছি না। আমিও যদি চলে যাই তাহলে তোমার খেয়াল কে রাখবে? ভূমির বিয়ের 1 মাসও হয়নি এর মধ্যে আবার বিয়ে। মা তুমি প্লিজ এসব নিয়ে ভাবা বন্ধ করো। প্রত্যেক মা বাবা চায় তার সন্তানকে একজন ভালো জীবন সঙ্গীর হাতে তুলে দিতে। আমি আজ আছি কাল নেই। সূক্ষ্ম ছেলে হিসাবে তো যথেষ্ট ভালো। ওরা তো বলছে এখন শুধু কাবিনটা করে রাখবে। তখন তুই আমার সাথেই থাকবি। মা আমি বিয়ে করব না। বিয়ে করব না বললে হয় না। সবার বিয়ে করতে হয়। আর তোর কি সূক্ষ্মকে পছন্দ হয়নি? পছন্দ কেন হবে না? আচ্ছা আমি ভেবে দেখব। আমিশা আলম তার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। তিনি মনে মনে চাইছেন সূচনার উত্তর যেন হ্যাঁ হয়। সূচনা নিজের রুমে এসে ভূমিকাকে কল করার জন্য ফোন হাতে নিল। তখন দেখল সমুদ্রের নাম্বার থেকে একটা কল এসেছিল। এতদিন পরে সমুদ্রের নাম্বার থেকে কল দেখে সূচনা কল ব্যাক করল। দুবার রিং হতে ওপাশ থেকে কল রিসিভ হলো। হ্যালো, সূচনা। কেমন আছো? ভালো। শুনলাম তোমাকে নাকি আজ দেখতে এলো। সূচনা থমকে গেল। তাহলে এজন্য কল করা হয়েছে? সূচনা নিজেকে সামলে নিয়ে বলল, হুম। কিন্তু এখন আমি বিয়ে করব না। সূচনা, আমি তোমার কাছে শুধুমাত্র মরীচিকা ছিলাম। তাহলে মরীচিকার পেছনে দৌড়ে আসল জিনিসকে কেন ফেলে দিচ্ছ? সূক্ষ্ম তোমাকে অনেক আগে থেকে ভালোবাসে। কিন্তু আমি ভালোবাসি না। সূক্ষ্ম বলেছে শুধু তার পাশে থাকতে। ভালো তো বাসতে বলেনি। দেখো সূচনা, একদিন না একদিন তোমাকে বিয়ে করতে হবে। তখন কি সূক্ষ্মের মতো কেউ তোমাকে ভালোবাসবে? নাকি তোমার সব পাগলামো মানবে? সে তোমার ভালো কতটুকু চাইবে? কেউ কি সূক্ষ্মের মতো বলবে যে তুমি শুধু আমার পাশে থেকো? জীবন আমাদের অনেকবার চান্স দেয়, আজ একবার না হয় জীবনকে চান্স দাও। বর্তমান পরিস্থিতি না ভেবে ভবিষ্যৎ নিয়ে ভাবো। দেখবে দুইয়ে দুইয়ে 4 হয়ে গেছে। রাখছি। সমুদ্র কল কেটে দিল। জীবনটা সূচনার তাই সিদ্ধান্তটাও শুধু তার। সূচনা ভাবতে পারছে না এখন তার কি করা উচিত। সে ভূমিকাকে কল দিল। 2-3 বার রিং হতে রিসিভ হলো। সূচনা বলল, ভূমি আমি কি করব? আমি কোনোদিনই সূক্ষ্মকে মানতে পারবো না। সুচি, তোকে আমি কোনো জ্ঞান দিব না। তুই তোর নিজের মনের কথা শুন, পরিস্থিতি ভাব। একবার না হয় সূক্ষ্ম আর আমাদের সবার কথাটা ভাব। সূচনা চোখ বন্ধ করে নিল। তার একটা সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করছে। সূচনার চোখে ভেসে উঠল সমুদ্র আর ভূমিকার কাছাকাছি দৃশ্যটা। সমুদ্র তো দিব্যি ভালো আছে। তাহলে তার জন্য সে নিজে কেন কষ্ট পাবে? নিজের চোখের জল আর কেন ফেলবে মূল্য ছাড়া? সমুদ্রের বুক তো কাঁপে না তার চোখের জলে। কিন্তু সূক্ষ্মের কাঁপে। তাকে নিয়ে সূক্ষ্ম ভাবে। সূচনা চোখ খুলে আবার কল করল সূক্ষ্মকে। একবার রিং হতে না হতে রিসিভ হলো। যেন এই কলের অপেক্ষায় ছিল। সূচনা ডাইরেক্ট বলল,
আমি আপনাকে বিয়ে করতে রাজি, কিন্তু আমি আপনাকে কোনোদিনই ভালোবাসতে পারবো না, আর মায়ের সাথে থাকবো আমি। সূচনা, তুমি রাজি? ও আল্লাহ, সূচনা, তুমি জানো না তুমি আমাকে। আমার পরের কথাগুলা মনে হয় খেয়াল করেননি। করেছি। এমন অনেকে আছে যারা তাদের প্রথম ভালোবাসাকে ভুলতে পারে না। তুমি তাদের মধ্যে একজন। আমি তোমাকে ভালোবাসলেই যথেষ্ট হবে। তোমার বাসতে হবে না। আর আন্টি আমাদের সাথে থাকবে কারণ আমার মাও একা। চারজনের ছোট্ট পরিবারই না হয় আমাদের পরিবার হবে। 6 মাস পর ভূমিকা 2 মাসের প্রেগন্যান্ট। সূচনার সাথে সূক্ষ্মর কাবিন হয়েছে। আরও 1 বছর পর তাদের বিয়েটা বড় করে হবে। আজ অফিস থেকে ফিরার পথে ভূমিকা নিজের বাসায় ঢুকেছে, সাথে সূক্ষ্ম আর সমুদ্র আছে। ছাদ থেকে ওদের তিনজনকে নিজের বাড়ি ঢুকতে দেখে সূচনার ঠোঁটে হাসির রেখা ফুটে উঠল। বিশেষ করে সূক্ষ্মকে দেখে। এতদিনে সে বহুবার চেষ্টা করেছে সূক্ষ্মকে ভালোবাসতে, কিন্তু কোথাও যেন বাধা পেয়েছে। বারবার তার চোখের সামনে সমুদ্রের চেহারা ভেসে উঠেছে, কিন্তু সে সূক্ষ্মের ভালোবাসা দেখে মুগ্ধ। মানুষটা তার সব দিক থেকে খেয়াল রাখে, সব সময় চেষ্টা করে কিভাবে তাকে ভালো রাখা যায়। আর আশ্চর্য হলো সূক্ষ্ম তাকে এখনো ছুঁয়ে পর্যন্ত দেখেনি। অথচ বিনিময়ে সূচনা কিছু দিতে পারেনি। কিন্তু সূক্ষ্মকে ছাড়া সে অচল। এর নাম মনে হয় মায়া। এসব ভাবতে ভাবতে সূচনা ছাদ থেকে নামতে গিয়ে দেখল সূক্ষ্ম ছাদে আসছে। তাকে দেখতে পেয়ে সূচনা আর নিচে গেল না। সূক্ষ্ম তার কাছাকাছি এসে বলল, সব সময় ছাদে থাকো কেন? ভূতপেতনি ভর করেছে নাকি? ওপস, সরি সরি, তুমি তো নিজেই একটা ভূত। সূক্ষ্মের একথা শুনে সূচনা বেশ রেগে গেল। সে হাত উঠিয়ে সূক্ষ্মকে মারতে লাগল। ভূমিকা, তোকে না বলেছি অফিস না যেতে এই অবস্থায়? আপনার মেয়ে কি আর আমার কথা শুনে মা? 1000বার বলেছি যাতে অফিস না করে, কিন্তু উনি আমার কথায় কানই দেন না। ভূমিকা তার মাকে জড়িয়ে ধরে বলল, মা আমি ঠিক আছি। আগামী মাস থেকে আর যাব না। সূচি কোথায়? ছাদে ছিল। ওরা তিনজন কথা বলতে বলতে সূচনা আর সূক্ষ্ম এসে পড়ে। ভূমিকাকে দেখে সূচনা তাকে জড়িয়ে ধরে। তারপর কিছু বাণী শুনিয়ে রান্নাঘরের দিকে যায়, সাথে সূক্ষ্ম আর আমিষা আলম নিজের রুমে পা রাখে। ভূমিকার উদ্দেশ্য সমুদ্র বলল, আসো, ফ্রেশ হবে। আমরা কিন্তু আজকে বাড়ি চলে যাব। হুম। সূক্ষ্ম সূচনাকে কত ভালোবাসে তাই না? শুধু সূক্ষ্মের ভালোবাসাটা দেখলে আমার ভালোবাসায় যেন ছাউনি পড়েছে। হ্যাঁ পড়েছে তো। তুমি আমাকে তো আর আগের মতো ভালোবাসো না। ওহ আচ্ছা, আবার বলো তো কি বললে? সমুদ্রের মুখে কিঞ্চিত রাগ ফুটে উঠেছে। ভূমিকা থতমত করে বলল, অনেক ভালোবাসো, অনেক অনেক। সমুদ্র তাকে নিজের কাছে এনে বলল, হুম। চোখে জল কেন চটপটি? জল? না তো। সমুদ্র আর ভূমিকাকে একসাথে দেখলে এখনো কষ্ট লাগে? করুণ চাহনিতে সূচনা সূক্ষ্মের দিকে তাকালো। সূক্ষ্মের মুখটাও শুকনো। সূচনা বলল, না। ওদের একসাথে দেখলে কিঞ্চিত খারাপ লাগে, কিন্তু তার জন্য চোখের জল ফেলি না। আপনার জন্য কষ্ট হচ্ছে। আপনি আমাকে নিজের সবটা দিয়ে ভালোবেসেছেন, অথচ আমি জানি কেন আপনাকে ভালোবাসতে পারি না, কিন্তু আপনাকে ছাড়া চলবেও না। তুমি আমার পাশে আছো, সেটাই যথেষ্ট। হুট করে সূক্ষ্মকে জড়িয়ে ধরে সূচনা কেঁদে বলল, আমার ভালোবাসাটা আপনি কেন হলেন না? কেন অবাধ্য অনুভূতিটা সমুদ্র হলো? এখন তো আমরা হ্যাপি, তাই না? উই আর হ্যাপি। আর কিছু চাই না। সূচনা সূক্ষ্মকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছে, যেন কোথাও যেতে দিবে না তাকে। সূক্ষ্ম জড়িয়ে ধরেছে। সেও চায় না সূচনা অন্য কারো হোক। সে তো চায় সূচনা তারই থাকুক। অনুভূতি কখন, কিভাবে হয় সেটা কেউ বলতে পারি না। কিন্তু শেষে আফসোস হয় কোনো ওর প্রতি কেন আমার অনুভূতি হলো? অনুভূতি বাধ্য নয়। সে অবাধ্য অনুভূতি। সমাপ্ত।